স্মার্ট শয়ের পক্ষ থেকে মোমেন্টাম পডকাস্টে আপনাদের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমার সাথে স্পেশাল গেস্ট হিসেবে আছে ডক্টর বনিয়ামিন অপু। আপনারা তাকে ডক্টর বনিয়ামিন অপুর থেকে অপু ভাই হিসেবে বেশি চেনেন এবং ফেসবুকে বিভিন্ন ধরনের তার মজাদার পোস্ট এবং তার মিডিএমের পরিবারের পক্ষ থেকে যে সুন্দর সুন্দর যে আপনাদের ক্লাসগুলো উপহার দেওয়া হয়, তারই একজন অন্যতম আমরা বলতে পারি কর্ণধার এবং তার সিইও, তার বস বা চেয়ারম্যান আমাদের অপু ভাই। অপু ভাইয়ের ব্যাপারে আজকে আমরা অনেক কিছু জানবো। তার জার্নি কি, ওভারঅল যে মিডিয়াম প্রতিষ্ঠা তিনি কিভাবে করলেন, এর পাশাপাশি একজন ডক্টরের পাশাপাশি সফল উদ্যোক্তা তিনি কিভাবে হলেন, সবকিছু নিয়ে আজকে আমরা এই জার্নিতে বা এই পডকাস্টে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অপু ভাই কেমন আছেন এবং কেমন লাগছে এসে? আলহামদুলিল্লাহ, ভাল লাগতেছে এবং এটাই আমার জীবনের ফার্স্ট ফার্স্ট পডকাস্ট। মানে এই প্রথম কথা বলতেছি এভাবে আরকি। কারণ আমি ক্যাজুয়াল টাইপের একটা মানুষ। হুম, হুম, হুম। ফরমাল ওয়েতে কথা বলার সুযোগ এই প্রথম হইলো। আশা করি জীবনের অনেক কিছুই বলার সুযোগ হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। দেখা যাক, তোমার প্রশ্নের উপরে ডিপেন্ড করে সেটা। আচ্ছা ভাই, প্রথম প্রশ্নটা কিন্তু আসলে শুরু হবে যে একটা অ্যাডমায়ারেশন দিয়ে। কারণ আমি যতটুকু জানি বাংলাদেশে প্রথম গ্র্যান্ড সেলিব্রেশন এই আইডিয়াটা আপনি নিয়ে আসছেন এবং এখন সবাই আসলে আপনাকেই ফলো করে। এইটার পিছনে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি? এইটা বলেই তো আমাকে আর দুঃখে ফেলে দিচ্ছে। কারণ একটা গ্র্যান্ড সেলিব্রেশন করতে গেলে যে পরিমাণ টাকা খরচ ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো যে হ্যাসেল। হুম, এই হ্যাসেলটা আমরা পোহায় আসছি আরকি, বুঝতে পারতেছি যে কি অবস্থা হয়। হুম, হুম, তো আমার খুব ইচ্ছা ছিল এটা শুরু, যেমন আমি করার আগে অনলাইনে আর কেউ করে নাই। হুম, 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 ফার্স্ট আমি, হ্যাঁ? তো এবং বড় করেই করছি। কেন করছি? তার উদ্দেশ্য ছিল এরকম যে ১ম দিকে যখন ফার্স্ট করি তখন এই স্টুডেন্ট গুলো আমার সব অনলাইনে ছিল। হুম, 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 এখন অনলাইনের পরিচয়েও এত সুন্দর একটা মানে তোমার সম্পর্ক তৈরি হতে পারে স্টুডেন্টদের মধ্যে, হুম, এটা আমি অবাক হয়ে গেছিলাম। হুম, 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 কারণ আমি পার্সোনালি আমার সব স্টুডেন্ট সে অনলাইনে হোক, অফলাইনে হোক, হুম, হুম, তাদের সাথে সরাসরি কনট্যাক্ট রাখার ট্রাই করি। হ্যাঁ, হ্যাঁ, সবসময় আমি বলি ২৪ ঘন্টা আমি অ্যাক্টিভ আছি। তোমার যখন যা সমস্যা হবে তুমি আমাকে মেসেজ দিবা। এবং এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে আগের ১০-১৫ দিন হয় প্রতি ব্যাচেই, এই ১০-১৫ দিন স্টুডেন্ট গুলো খুবই কনফিউজ থাকে অনেক কিছু নিয়ে। দ্যাটস হোয়াই এরা আরো বেশি মেসেজ দেয় হুম, হুম, এবং হুম, তাদেরকে সান্ত্বনা দিতে হয়, বুঝাতে হয়, সব সমস্যার সলভ দিতে হয়। দিতে, দিতে একসময় স্টুডেন্ট গুলো খুবই ক্লোজ হয়ে যায় এবং হুম, দেখা যায় আমি কিছু, কিছু স্টুডেন্ট পাইছি যে রেজাল্ট দেখার পরে ফার্স্ট আমাকেই জানাইছে সে। তখন আমি জিজ্ঞেস করছি, "তুমি কি তোমার মা-বাবার কাছে জানাইছো?" "না ভাই, আপনাকে ফার্স্ট না জানাইছি, ভাই, তুমি এটা দেখো।" কিন্তু একটা মজার জিনিস। হ্যাঁ, আসলে ওই যে অনেক সময় এখন তো একেকটা স্টুডেন্ট সব প্ল্যাটফর্মেই থাকে। বাট ওই যে ১ম মেসেজটা যাকে দেয় না, ও আসলে মনের দিক থেকে ওর প্রতি সবচেয়ে বেশি ডেডিকেটেড থাকে। ও জানে যে ও কোন সময় সাপোর্টটা করবে। এক্সাক্টলি। তো আমার তখন ইচ্ছা হয়েছিল যে এই স্টুডেন্ট গুলোর সাথে কি একবার দেখা হবে না? হুম, 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 কারণ পুরোটাই অনলাইনে পরিচয়। তো দেখা হওয়ার সুযোগটা কোথায়? সুযোগটা তৈরি করার জন্য তাদেরকে আমার একটা সেলিব্রেশন দিতে হবে। হুম, হুম, হুম। তো ওইটা থেকেই আসলে সেলিব্রেশন করা। ১ম সেলিব্রেশন করছিলাম আমি কেআইবিতে। হ্যাঁ, আমার এরপরে মনে তো আছে। বিশাল অনুষ্ঠান। এরপরে তো ওটা বিশাল না। তারপরে বিশাল হলো এই যে চিনমৈত্রীতে হ্যাঁ, যেটা হ্যাঁ, করলাম। চিন্ময়। ওইটা আসলে ধরা খাইছি। কিরকম যে হঠাৎ করে আবেগে আমরা কিছু কথা বলি না যে হ্যাঁ। এইবার আমি সেলিব্রেশন এখানে করব। যেমন এবারও কিন্তু পুরস্কার আছে যে আমার এখান থেকে যদি ফার্স্ট হয় তাহলে আমি আমার খামারের গরু দিব। আচ্ছা, আচ্ছা। এটা আবেগে বলে ফেলছি। এখন যেহেতু বলে ফেলছি মুখ থেকে, হুম। তার মানে এটা দিতেই হবে। মানে আপনি কি আগে যে পুরস্কার ঘোষণা করেন তারপর প্ল্যান করেন? হ্যাঁ, এইরকম ব্যাপারটা পুরোটাই এরকম। মানে আমি তোমারে চিন্তা করি যে আমি এটা কি বললাম? পরে এটা আমাকে দিতেই হবে। আর মুখ থেকে বের হইলে মনে করো অনলাইনে এটার স্ক্রিনশট, রেকর্ড যা ভিডিও আছে যা আছে সব থাকবে। স্টুডেন্ট গুলা টেক বিশেষজ্ঞ তারা এগুলো রেখে দেয়। তো ওইবার আমি বলছিলাম যে এবার যদি সবাই চান্স পাও যাক তাহলে মাশাআল্লাহ। আমি তোমাদের চিনমৈত্রীতে সেলিব্রেশন করব। নাইস। ফেঁসে গেছি এবং পরপর ২ বছর আমি চিনমৈত্রীতে করছি। তবে গত বছর কিন্তু আমি করি নাই। গত আচ্ছা, বছরের এই পুরো যে যতটা খরচ হয় তার 90% আমি একটা ভালো কাজ করছি। আচ্ছা, আচ্ছা। আ সেটা হলো যে ৮০ টা পরিবারকে হুম, আমি হুম। সাহায্য করছি। যাক এবং এটা মাশাআল্লাহ। স্টুডেন্ট থেকে অনুমতি নিয়েই। হুম, ওদেরকে হুম, আমি আবার একটা নতুন কিছু ইনোভেশন করছি অলরেডি। হুম, হুম। সেটা হলো ওদের প্রত্যেককে ক্যাম্পাসে আমি নিজ হাতে ওদের ক্রেশ দিছি। তাতে ক্যাম্পাসে হ্যাঁ, যেয়ে? জি, সবাইকে। বাহ! বাহ! মানে সবগুলোকে ক্যাম্পাসে তাদের নিজ ক্যাম্পাসে আমি ক্রেশ দিছি। যাক এবং মাশাআল্লাহ। ইনশাআল্লাহ এটাও প্রচলন করে দিলাম। সামনে দেখতে পাবো। মানে আপনি কি যে ট্রেন্ড সেটার। হ্যাঁ, এই সেটআপটা এখন পর্যন্ত কেউ করতে পারে নাই, আমি করছি। এই যে কয়দিন আগেই তো আমি রাজশাহী মেডিকেলে গেলাম। হ্যাঁ, হ্যাঁ। ইনফেক্ট আমাদের পডকাস্ট পিছাইছে এই কারণে। এবং ওই সময় রাজশাহী মেডিকেলে এবং এটা সুবিধা হইছে। সুবিধা হুম, হইছে কি আমাদের এখান থেকে যত যা চান্স পাইছে হুম। সবাই উপস্থিত হইছে। ওহ নাইস। কারণ হলো ওরা সবাই ক্যাম্পাসে আছে। ভাই এটা আসতেছে, আসলে খুবই ভালো সবাই একটা চলে আসে। স্ট্র্যাটেজি। কারণ জেনারেলি যখনই আমরা এরকম সেলিব্রেশন প্রোগ্রাম করি, দেখা যায় 50% স্টুডেন্ট আসতে 50% পারে না। স্টুডেন্ট আসতে পারে না। গার্ডিয়ান স্যার আসতে পারে হুম, না। হুম, কিন্তু হুম। এইবার হইছে কি যে আমি সব স্টুডেন্টকে পাইছি। আমার ক্রেস্ট বাঁচেই নাই।
যাক সবগুলো মাশাআল্লাহ। গেছি। এবং মানে ওরাও যে আসলে আপনার সাথে একটা অফলাইন ইন্টারেকশন করলো, এটা আসলে একটা স্টুডেন্ট হিসেবে অনেক বড় পাওয়া। কারণ হ্যাঁ, একটা স্টুডেন্টের জন্য মানে তার অনলাইন টিচারকে সামনাসামনি দেখা, এটা আসলে তাদের প্রত্যেকের একটা ইচ্ছা থাকে। ইটস লাইক মানে মিটিং ইউর আইডল টাইপের একটা মোমেন্ট। এটাই, একদম এখন তাই। ভাই আপনি তো মনে করেন এই যে সেলিব্রেশনের মাধ্যমে একটা ট্রেন্ড সেট করেছেন, অ্যামেজিং। বাট অফ কোর্স মেডিয়েম তো তার আসলে ওভারঅল ২ টা জিনিসের জন্য অনেক বেশি প্রচলিত। এক হচ্ছে আপনি অনেক টাকা নেন। আপনি বাংলাদেশের অনলাইন না, জগৎ এখন কমায় দিছি সবচেয়ে ফি। বেশি টাকা নেয়। এত টাকা অফলাইনও নেয় না। হ্যাঁ, কিন্তু এই লোক অনলাইনে নেয়। বেশি ফি ছিল। ৳১৫,৩০০ ছিল, ৳১৬,৫০০ ছিল। এবার আমি সিস্টেমে কমায় দিছি। কমায় আবার ম্যাটেরিয়ালস আলাদা করে দিছি। ২ টা যোগ করে একই। তারপর না মেনে নিলাম এই তথ্যটা। তো এটা হচ্ছে এক যে মেডিয়েম হচ্ছে যে হাই পেইং, হাই সার্ভিস। এটা হচ্ছে এক মানে কোয়ালিটি প্রিমিয়াম সার্ভিস, প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিস দিবে। প্রিমিয়াম। সেকেন্ড জিনিসটা যেটা দরকার মানে আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে মেডিয়েম পুরো মার্কেটে তাদের নিজস্ব একটা আলাদা অবস্থান তৈরি করেছে এবং মেডিকেল মার্কেটটা অনেক কম্পিটিটিভ। মানে আপনার অফলাইনে রেটিনা আছে, উন্মেষ আছে, এদিকে হচ্ছে অনলাইনেও আপনার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। সেখানে মেডিয়ামও নিজের একটা ইউনিক পজিশন দাঁড় করিয়েছে এবং প্রবাবলি মেডিয়ামের পজিশনটা এই জায়গায় যে এখান থেকে টপ স্টুডেন্টগুলা বের হয়। এক্সাক্টলি। এই যে আপনি একটা ইউনিক পজিশনে এনেছেন এবং মানে এটার পিছনে ফিলসফিটা কি এবং মিডিয়াম আসলে সামনে কিভাবে কি আগাতে চায়? আ একটা থিম ছিল আমার যে স্টুডেন্টরা সব জায়গাতে গতানুগতিক এক্সাম দেয়। হুম, হুম, হুম। তো আমি যখন ফিটা সেট করছিলাম এবং এখনো ওই ফি লেভেলটাই আছে, স্ট্যান্ডার্ড মেইনটেইন হুম, লেভেল হুম, হুম। যেটাকে আমি বলে থাকি আরকি। তো এই ফিটা স্টুডেন্টরা আমি চুজ করছি যে আমি স্টুডেন্টের মেন্টালিটিটা এভাবে জাজ করব যে সে যখন খুব সিরিয়াসলি অনেকগুলো টাকা দিয়ে ভর্তি হবে, তার এটার প্রতি সিরিয়াস থাকবে। ট্রু, সে ক্লাস করবে ট্রু, রেগুলার এবং আমি যদি তাকে ক্লাস না করাতে পারি, এক্সাম না দেওয়াতে পারি তাহলে আমি স্টুডেন্টটাকে সার্ভিস দিতে পারব না। ট্রু। সে ক্লাস করার পরেই বুঝবে যে আসলে কোনটা বেস্ট। হুম, 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 হুম। এখন আমাদের অনলাইনে অনলাইনের এই প্রাচুর্যতার যুগে অভাব নাই, অভাব নাই। অভাব নাই। এখন তোমরা স্টুডেন্ট গুলো কি করে? জাজ করে উপর থেকে। কখনো ভিতরে ঢুকতে চায় না। না, তুমি একটা জিনিসকে বেস্ট বলার আগে তাকে কিন্তু জাজ করতে হবে। ট্রু। আগে তার ক্লাসটা করতে হবে। হুম, হুম। না করেই যদি বলো যে এটা খারাপ, এটা ভালো, এটা খুব খারাপ জিনিস। এটা মুখে, মুখে হাইপ বলি আমি যেটা। যে এই জিনিসটা থেকে স্টুডেন্টরা যাতে বের হয়। আমার স্টুডেন্ট যাতে যেটা ভর্তি হইছে ও যাতে ক্লাস করে। ও ক্লাস করলেই ও আরেকজনকে বলতে পারবে যে এটা বেস্ট না ছিল। আপনার আইডিয়াটা হচ্ছে যে আমার কাছে এত টাকা দিয়ে ভর্তি হইছে, ও নিজের টাকার মায়াতে হলেও পড়াশোনা টাকার করবে। মায়াতে হলেও পড়াশোনা করবে। আর ও যদি পড়াশোনা করে রেগুলার থাকে আমার কোর্সে অন্তত আমি এটা গ্যারান্টি দেই তুমি চান্স পাবা। তুমি খালি হাতে ফিরবা না ইনশাআল্লাহ। ট্রু। শুধুমাত্র যদি আল্লাহ তো সহায়তা লাগবে হুম, এরকম। হুম, 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 হুম। এই একটা মাইন্ডসেটে যে তুমি যেটা বলছো যে টপার চুজ করা এবং আমি টপার বের করতে পারি। হুম, হুম, হুম। একটা স্টুডেন্ট যখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমার কাছে থাকে, এই স্টুডেন্ট খালি হাতে বের হয় নাই এখন। যাক মাশাআল্লাহ। আ এটা আমার কাছেও ভালো লাগা। না এটা তো আপনারা মানে এটা ইভেন আমি যে জিনিসটা সবচেয়ে আপনার ভালো লাগছে সেটা হচ্ছে যে আপনাদের একটা খুব পার্সোনালাইজড হচ্ছে যে সার্ভিস আছে। মানে মনে করেন যে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আপনারা যেরকম পার্সোনালি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কানেক্টেড, তাকে মেসেজ দিচ্ছেন, কথা বলছেন এবং আপনি নিজে কথা বলছেন ইন আ লট অফ কেসেস। এইটা আই গেস হচ্ছে যে অন্য কোনো মানে সার্ভিস মানে প্ল্যাটফর্ম দিতে পারে না। এক তো হচ্ছে যে ভলিউমের কারণে দিতে পারে না। সেকেন্ডলি হচ্ছে যে আসলে তারা ওই পার্সোনাল লেভেলে সার্ভিস দেওয়া যায়। এটা তারা অ্যাজিউমও করে না। সো এই জায়গাটা আপনার একটা মানে ইউনিকনেস আছে, মানে ইউএসপি আছে, নো ডাউট হ্যাঁ, অ্যাবাউট দ্যাট। আমি এই যে টানা ৬ বছর ধরে স্টুডেন্ট তো মেসেজ দেয় হুম, তুমিও হুম, জানো হুম, হুম। যেটা স্বাভাবিক মেসেজ দিবেই। তো আমি সবগুলো মেসেজই চেক করি। সে যদি আমাকে গালি দিয়েও মেসেজ দেয় আমি দেখি। এটা মজার ব্যাপার। দেখি কিন্তু ওটা রিপ্লাই নাই, রিপ্লাই দেই না। কিন্তু তার জানতে হবে এটা তার আমার থেকেই জানতে হবে বা কোনো পড়াশোনা ঘটিত আমি অবশ্যই তাকে রিপ্লাই দেই। এটা আমার একটাই সে যখনই পাই আমি মেসেজটা দেখলে আমি উপর থেকে দেখি যে এটা রিপ্লাই যোগ্য কিনা। হ্যাঁ, স্টুডেন্ট বিভিন্ন টাইপের মেসেজ দিবে। অনেক টাইপের মেসেজ হ্যাঁ, দেয়। এখন একটা স্টুডেন্ট বলবে যে, "ভাইয়া আমি আ মাত্র ২ ঘন্টা ঘুমাবো।" আমি ওই মেসেজের রিপ্লাই দিব না। কারণ ২ ঘন্টা ঘুমানো এটা তো স্বাভাবিক মানুষের কাজ না। না, তোমার অস্বাভাবিক। ঘুমাইতে হবে ৭-৮ ঘন্টা। হুম, হুম, হুম। এটাই স্বাভাবিক। সে যদি বলে যে, "ভাই আমি ৭-৮ ঘন্টা ঘুমাচ্ছি এবং এরপরেও আমি বুঝতে পারতেছি না," তখন তুমি আমার হেল্প পাবা। হ্যাঁ, মানে এই এটা আমি আমি বুঝতে বাছাই পারছি করি। আপনার পয়েন্টটা। এটা আমি বাছাই করি যে তার প্রশ্নটার লেভেলটা কেমন লেভেলটা কেমন? এবং সে উত্তর পাওয়ার যোগ্য কিনা। তারপর আমি তাকে রিপ্লাই দেব। হুম, হুম। এটা হলো দ্যাটস আমি নাইস। মনে করি যে একটা স্টুডেন্ট আমার কাছে ভর্তি অবশ্যই আমি তার কাছে দায়বদ্ধ হ্যাঁ, হ্যাঁ, উত্তর অবশ্যই। দেওয়ার জন্য। এবং এটা আমি অনেক স্টুডেন্টকে ঝাড়িয়েও দেই। কিরকম? যে সে একটা প্ল্যাটফর্মে ভর্তি, তারপরেও আমাকে মেসেজ দেয়। আ স্বাভাবিকভাবে আমি রিপ্লাই করি মেক্সিমামই। হুম, যখন সবসময় তো মাথা ঠিক থাকে না। তখন বলি যে, "তুমি যেখানে ভর্তি আছো তার অন্তত দায়িত্ব। এটা সে শিখুক। হুম, হুম, হুম। যে তার অন্তত দায়িত্ব তোমাকে প্রপার গাইড দেওয়া।" হুম, হুম। এটুকু তাকে বলে দেই যে, "তাকে জ্বালাও।" তাহলে আমার স্টুডেন্ট আমাকে জ্বালাবে। স্বাভাবিক আমার এটা দায়িত্ব এটা এটা। এটা ভাই ট্রু। যেমন এই বছর আমি ভাই একটা কোর্স নামিয়েছিলাম 9-10 এর। তো এখানে প্রায় আমার প্রায় ৫০০-৬০০ স্টুডেন্ট ছিল। প্রবলেম যেটা হয়েছে ভাই ৫০০-৬০০ স্টুডেন্ট যখন মেসেঞ্জারে আমাকে জ্বালানো শুরু করছে,
আমার না রাতের ঘুম হারাম হয়ে গেছে। মানে আমি মনে করেন রিক্সায় যাচ্ছি তখন আমার বসে, বসে ম্যাথের সলভ দেওয়া লাগতেছে। রাস্তায় হাঁটতেছি আমার ম্যাথের সলভ দেওয়া লাগতেছে। ইটস আ পেইন, বাট আমি এটাও বুঝছি যে আমি যদি এই জায়গায় অন্য কাউকে দিয়ে দিতাম যে না তুমি ম্যাথের রিপ্লাইটা দাও, ও তাতে না খুশি হবে না, আমার মুখ থেকে উত্তরটা শুনতে উত্তরটা চায়। শুনতেছে। বিরক্তিকর হ্যাঁ, দোয়া জিনিসটা। করেন, এটা ওখান থেকে শুনলে হবে না। না, আপনি নিজে দোয়া করেন। আমার আমার বলতে হবে, আমার মুখ দিয়ে শুনতে পারলে আমার ভিডিও কল করে বলতে হ্যাঁ, হবে। এখন ওই জায়গাতে হয় কি আমরা বিরক্ত হইলেও, আমি বিরক্ত হইলেও আমি আমাকে ওর জায়গায় বসাই। হুম, হুম, হুম। যে আমি যদি ওই হতাম, হ্যাঁ, ওই আমি বয়সের কি আশা ওরকম করতাম? একটা ম্যাচুরিটির মানুষ আসলে কি আশা করে? হ্যাঁ, কি আশা করে? তখন আমি তাকে রিপ্লাই দেই। যাক মাশাআল্লাহ ভাই, মানে আমি এবং দোয়া রাখি যে যতদিন মিডিয়াম সুস্থ যত বড় থাকবো, হোক হ্যাঁ, তারপরেও ইনশাআল্লাহ। যেন আপনি এই সার্ভিসটা দিতে পারেন, কারণ যত এটা বড় হবে তত সার্ভিসটা দেওয়া কঠিন হবে ইনশাল্লাহ। এখন ভাই মিডিয়াম শুরুর জার্নিটা কি? মানে ফর এক্সাম্পল অফকোর্স এটা করোনার সময় হচ্ছে যে সবগুলা এডুটেক প্ল্যাটফর্মের উত্থান বাংলাদেশে করোনার সময় বা করোনার 1-2 বছর আগে থেকে। সো মিডিয়ামও করোনার সময় থেকে উঠলো। সো আপনার আসলে গোল কি ছিল, ভিশন কি ছিল, কেন মিডিয়ামটা শুরু করলেন ওই সময়? আ তোমার সাথে তো আমার পরিচয় কম দিনের না, অনেক দিনের। অনেক দিনের এবং ভাই। তুমি জানো যে আমি টেকনোলজিক্যালি মানে অনেক পিছিয়ে। মানে অনেস্টলি ভাই যখন আমি স্টুডেন্ট তখন থেকে। হ্যাঁ, মানে টেকনোলজিক্যালি অনেক পিছিয়ে। তো আমি তখন করোনার ডিউটি পড়ছে আমার হুম, হুম, হুম। হসপিটালে। আমার ২-৩ বার করোনা হইছে। আচ্ছা, হইছেও, এবং আমি এখানেই ছিলাম, ঢাকাতেই ছিলাম। হসপিটাল থেকে বের হই নাই। এরপরে টানা ডিউটি করার পরে ছুটি দিয়ে দেয়। আচ্ছা। ছুটি দিয়ে দিত। তো ছুটি দেওয়ার সময় আমি বাড়ি চলে গেছি রাজশাহীতে। তো কিছু স্টুডেন্ট, ২ টা স্টুডেন্ট আমার এই মিরপুর ১৪ হুম, হুম। অ্যাডমিশনের ব প্রচুর নক দিত। যে আচ্ছা। ভাইয়া আপনি যেভাবেই হোক আমাদের একটু পড়ান। হুম, হুম, হুম। আমি তো এখানে ডিউটি করে ট্রেনিং করি। তখন ডিউটি করে বাড়ি চলে গেছি। রাজশাহীতে আচ্ছা। চলে গেছি। ওখানে যে কোয়ারেন্টাইন এ আছি। হুম, 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 মানে হুম। বের হচ্ছি না বুঝতে পারছি। বাসা থেকে। তো বলতেছে, "ভাইয়া আমাকে পড়ান, আমাদেরকে পড়ান। আমরা ৩ জন আছি, আমাদেরকে একটু যেভাবে হোক পড়ান।" আমি সোজা উত্তর আমার সচরাচর, "আমি কিছু বুঝি না রে অনলাইন।" হুম, সোজা হুম। উত্তর, "আমি কিছু বুঝি না।" বলছে, "ভাই আপনার বুঝতে হবে না, আমরা বুঝায় দিব সব।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে বুঝাই দিস। মুখে, মুখে কিভাবে কথা বলব?" আপনি জুম ডাউনলোড করেন। আচ্ছা। এবার এই ফার্স্ট আমি লাইফে শুনছি জুম বলে কিছু আছে। তুমি বিশ্বাস করবা কিনা জানি না। জুম বলে কিছু আছে। একটু আগেও হয়তো তুমি আমাকে শিখাচ্ছিলা যে ভাই এটার এভাবে কাজ করতে হয়। ব্যাপারটা এরকম। Got আচ্ছা it. ডাউনলোড করলাম, ওকে আমি বললাম এই। বলছে, "এবার দেখেন আপনি ওই যে আ এড করা যায়। হুম। ক্লাস নেওয়া যায়, কথা বলা যায়। আমাদেরকে দেখাও যাবে, আপনাকেও দেখা যাবে।" আচ্ছা, আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" ওই প্র্যাকটিস করলাম। তো ওদেরকে ২-৩ দিন পড়াইলাম আমি আচ্ছা, বাসায় থেকে। ওই যে মেয়েটা, ওর ছোট ভাই আছে। আচ্ছা। তো ও ছোট ভাইর তখন ওকে বলছে, মানে ও তখন বলছে যে, "ভাইয়া আমার ছোট ভাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে।" হুম, হুম, হুম। মানে ওদের জাস্ট এসএসসি শেষ হইছে। আচ্ছা। রেজাল্ট হয় নাই, যে ওরা এখন ব্যাচ করবে। হুম, "ভাইয়া আমরা যদি একটা ব্যাচ করে দেই ছোট ভাইদের, ওদের যদি একটা ব্যাচ করে দেই, আপনি পড়াবেন কিনা এটা?" হুম, হুম। আমি বললাম, "তোদের তো আমি মুখে, মুখে পড়াই। অ্যাডমিশন তখন আমার বোর্ড-টোড কিছু লাগে না।" বলল, "ভাইয়া একটা বোর্ড কিনলেই হবে। আর কিছু না।" আমি বললাম, "ঠিক আছে তাহলে ওদেরকে।" হোয়াইট বোর্ড। হ্যাঁ, একটা হোয়াইট বোর্ড কিনলেই হবে আর মার্কার। এটা তো আপনি পারেন। আমি বললাম, "আচ্ছা ঠিক আছে এটা পারব। এটা পরে মিস্ত্রি দিয়ে লাগাই নেবনি।" তো আমি বললাম, "তাহলে ঠিক আছে আমার কোয়ারেন্টাইন তো শেষ হয়ে যাচ্ছে। আমি ঢাকা যাচ্ছি।" তখন আ আ ওইখান থেকে আমি চলে আসলাম হুম, ঢাকা। হুম। এসে ছোট্ট একটা বোর্ড কিনলাম। জাস্ট এতটুকু। মানে ৫ ফিট বাই কত যেন? বুঝেছি ভাই ৩ ফিট বাই ৪ ৩ ফিট। ফিট বাই ৪ ফিট, সবচেয়ে ছোট সবচেয়ে ছোট যেটা। যা ৩ ফিট বাই ৪ ফিট। ওইটা আমার টেবিলের সাইডে টানাইলাম এইভাবে। হুম। টানানোর পরে মার্কার নিলাম। আর সামনে আমার টেবিল। আমি বসে এ ওই যে আমার যে ল্যাপটপের জুমের ক্যামেরা আছে ওটাতে ল্যাপটপের আমাকে, ক্যামেরা, হ্যাঁ, ল্যাপটপের ক্যামেরা ওইটা দিয়ে আমি ক্লাস নেওয়া শুরু করলাম। ওয়েবক্যাম। ওয়েবক্যাম দিয়ে, এবং ওই ওয়েবক্যামে খুবই দারুণ একটা জিনিস লাগতো। আমাকে হাল্ক লাগতো। সবুজ লাগতো। এই ছবিটা আছে। এবার পোস্ট হইছে কয়দিন আচ্ছা, আগে। আচ্ছা। এই যে একটা ফার্স্ট ব্যাচের ছিল, ওরা বলছে যে, "ভাইয়া আপনি তো তখন হাল্ক ছিলেন।" হ্যাঁ, আমি জানি না কি বোর্ড দেখা গেলেই হইছে। তো ওইখান থেকে আমি ওই ব্যাচটা পড়াইলাম ওদের। আচ্ছা। ওই অ্যাডমিশন ব্যাচটা হুম, পড়াইলাম। ওর হুম। পরে আরো একটা অ্যাডমিশন ব্যাচ আসছে তখনই। এবং ওই বছর থেকে আমার আসলে উত্থান শুরু ওই ৬ টা স্টুডেন্ট থেকে। আচ্ছা, একাডেমিকের ওরা ৬ জন ছিল। ৬ জন থেকে ২ মাস পরে ওদের হয়ে গেল প্রায় ৪৫ জনের মতো ওই আচ্ছা। ব্যাচে। আর অ্যাডমিশনের ওদের একটা ব্যাচ, ওদেরটা আলাদাই রাখলাম ফার্স্ট ব্যাচ হুম, যেহেতু। হুম, হুম। আরেকটা ব্যাচ করলাম, ওখানে প্রায় ২৫-৩০ জন হয়ে গেল মাশাআল্লাহ, অনলাইনেই। সবাই মাশাআল্লাহ। তো তখন বাসায়। হুম, হুম। এরপরে একজন বলল যে ওরাই আমাকে বুদ্ধি দেয়। ওই জুনিয়র গুলা। হুম, বাবা! হুম। খুব বাজে ওরা। বাবারে বাবা! কি বুদ্ধি ওদের। তো ওরা বলল যে, "ভাইয়া আপনি একটা গ্রুপ খোলেন।" আচ্ছা। এই হলো আরেক পেছালে পড়লাম। পেঁচালে পড়েন। আমি সুন্দর আইডি দিয়ে লাইভ নিয়ে ক্লাস নিয়ে নেই। আপনি একটা পাবলিক গ্রুপ খুলেন। শিখাই দিল পাবলিক গ্রুপ খোলা। ওই সময় গ্রুপ মার্কেটিং প্রচুর হ্যাঁ, চলছে, মানে প্রচুর। গ্রুপ বরং ওই সময় যাদের গ্রুপ উঠছে তারা এখন বড় এডটেক। হ্যাঁ, ওই সময় ওঠা। তারপরে আমার আগে অবশ্য ওরা সবাই কিন্তু শুরু করে দিছে। আমি শুরু করছি সবার পরে। তাই দেখতেছি। আপনি অনেক পরে শুরু অনেক করছেন। পরে, প্রায় করোনা হওয়ার পর ১ বছর পরে। আপনি আ ২০২১ এর দিকে তাহলে সবচেয়ে ২১ এ শুরু করছেন। ২১ এ হ্যাঁ, আসলে আসছি। এবং তখনও আমি হাল্ক নিয়েই আছি। হাল্ক নিয়ে হ্যাঁ, আছেন।
তো তখন ওরা বলল যে, "ভাইয়া আমরা গ্রুপ উঠাই দিব। আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু খোলেন।" হুম, হুম। তখন আমি মিডিয়াম নাম ছিল না। তুমি হয়তো এটা জানো না। আচ্ছা। এটার নাম ছিল অপু ভাইয়ার পাঠশালা। বুফের পাঠশালা। হ্যাঁ, এরকম। আচ্ছা। মানে নাম একটা দেওয়া দরকার দিছি আরকি যাতে নামটা থাকে। ওইটা চলছে অনেকদিন। হুম, প্রায় হুম, ৪-৫ মাস চলছে। তো ওইটা খুললাম। আমি আমার ফ্রেন্ডদেরকে ন এড দিলাম। যতগুলো ফ্রেন্ড ছিল। হুম, স্বাভাবিক ব্যাপার ইনভাইট দেয় কিভাবে শিখে ফেলছি। হুম, হুম, ইনভাইট দিছি। ওই একজন এখন তুমি মনে হয় জানো না যে আমার এই টিচিং ক্যারিয়ার কিন্তু প্রায় ১৭ বছর এখন। হুম, হুম, হুম। ১৬ থেকে ১৭ বছর। তো মিডিয়াম এর বয়স কিন্তু ৫ বছর। তার হাতে আর ৬ আর বছর আগে হইছে। আরো হচ্ছে অনেক তার কিছু মানে হয়ে গেছে। আমার ১০ বছর ধরে স্টুডেন্ট আরো আছে। হুম, তো ওরা দেখছে যে আমি একটা গ্রুপ খুলছি। আচ্ছা, তো আমার আসলে আর পিছনে তাকানো লাগে নাই। আচ্ছা। ওই যে এখনো দেখবা এই যে ১০ বছর আগের আমার ডাক্তার হয়ে গেছে, বিসিএস হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ। প্রশাসনেও আছে আমার স্টুডেন্ট। আচ্ছা, শাহাদাত ফাহিম আছে ম্যাজিস্ট্রেট। আচ্ছা। তো এরা বড় হয়ে গেছে অনেক। হুম, কিন্তু হুম, হুম। তারপর ওই গ্রুপে পড়ে আছে এখনো। তো ওরাই খুঁজে আনছে। আচ্ছা। তো এদের তো আল্লাহ ভাই ব্রাদার দিছে। হুম, হুম। এক ভাই আসছে, আরেক ভাই দিচ্ছে। তখন আমি খুব পরিশ্রম করছি। ওই ২ টা ওই বছরটা আমি খুব খাটছি। আচ্ছা, আ তখন তোমার ভাবিও হলো বাড়িতে। আচ্ছা। তখন বাবু পেটে আরকি। হুম, হুম, হুম। তো আমি একাই ঢাকা থাকি। আমার করোনা। তো আচ্ছা। ওদেরকে তো আনা যাবে না। না। তো তখন আমি একা রান্না করতাম, একা বাবা! খাইতাম এবং ওই টানা ৭-৮ টা ক্লাস নিতাম। একাই। একাডেমিক ব্যাচ, অ্যাডমিশন ব্যাচ মাশাআল্লাহ। এবং ফ্রি ক্লাস। এবং একটা মজার ব্যাপার হলো আমি অন্য কোথাও জীবনে ক্লাস নিতে যাইনি। যাক মানে আপনি একমাত্র আপনারটা নিয়ে মেডিএম আসেন। মানে মেডিএমে। ওইখানেই আমি খাটি। ১০ জন ক্লাস করত, ৮ জন ক্লাস করত, ৬ জন ক্লাস করত। হুম, ও সিনিয়র ওরা কি ক্লাস করবে? ওরা হুম। তো জাস্ট শেয়ার দিত। শেয়ার আমি দিতে। বলতাম, "এই একটু শেয়ার দিয়ে দিস।" তাও তো কোর্স দিতাম। দিছে মানে এতটুকু তো মানুষ ওরাই করে। উঠাইছে, আমি হুম, উঠাই নাই। সত্যি কথা। ওরাই আমার এই পুরাতন স্টুডেন্টদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। মানে আচ্ছা। এরা আমার রিজিক এনে দিছে সোজা কথা। হুম, হুম, হুম। মানে ওরাই শেয়ার দিত। বলত, "এই ভাইয়ের গ্রুপে জয়েন হ।" এখনো তো ছোট ভাই ব্রাদার থাকলে, "ভাইয়া আমি এই বছর পড়ছি, আমার ছোট ভাই আসতেছে, ওকে ওয়ার্ড অফ কোন মাউথ অনেক, ব্যাচে অনেক, দিব?" অনেক বড়। হ্যাঁ, আমার এই চেইনটা অনেক বড়। হুম, হুম। আমার কাছে স্টুডেন্টরা হাইপে আসে না। আমার কোনো হাইপ নাই। আমি এটা স্বীকার করি। মানে আমার নেগেটিভিটি আছে। আমার নিজের নেগেটিভিটি আছে কিন্তু মিডিয়ামের নেগেটিভিটি নাই। হুম, ট্রু, ট্রু। হ্যাঁ, আমার নিজের নেগেটিভিটি আছে কারণ আমি স্ট্রেইট ফরওয়ার্ড। মানুষ স্ট্রেইট ফরওয়ার্ড পছন্দ করে না এখন। এটা বাংলাদেশের যে যা খায় সমস্যা একটা। তাকে তাই খাওয়াইতে হয়। এটা বাস্তবতা। তুমি আমি মানো কি এগ্রি না করি, আমি মানো? এগ্রি করি ভাই। ধরো স্টুডেন্ট যেটা খাইতে চাবে যে একটা স্টুডেন্ট চান্স পাবে না, তাকে আমি কখনো বলব না, "তুই চান্স পাবি।" এই কথাটা আপনি যদি আউট লাউড বলেন তাহলে শেষ। হ্যাঁ, কিন্তু আমি এটা বলি। এইজন্যই তো আপনাকে পছন্দ করি। এইজন্য আমার পছন্দ করে না। কারণ আমাকে সে সান্ত্বনা দিল না কেন? মানে আমাকে হ্যাঁ, বলল না কেন আমি চান্স পাবো? হ্যাঁ, আমার কিছু করার নেই তো আমি কেন চান্স পাবো? আমি কিভাবে চান্স আমার কথা হলো এটা, তুমি চান্স পাবা না। এখন তুমি এটা তোমার জন্য না, তুমি অন্য সেক্টর দেখো। হুম, আমি এটা বলে ফেলি বলেই কিন্তু স্টুডেন্ট আমাকে পছন্দ করে না। ট্রু। এটা। এই একটা ফ্যাক্ট আছে। তো ওই যারা পছন্দ করে আসলে একটা মানুষের কিন্তু ৫ টা আঙ্গুল সমান হয় না। সবাই না, যে পছন্দ করবে ঠিকও না। না। তো লাগে না। ৪ টা আঙ্গুল সোজা থাকলে ৫ উঠে যায় নাম্বারটা পছন্দ কখনো। না করলে ৫ হয়। নাম্বারটা পছন্দ না করলেও হয়। তো ওরাই আমাকে উঠাই দিছে। এখন তো আজকে দেখতেই পাচ্ছ কত মেম্বার। ৩.৫ লাখ, ৪ লাখ মেম্বার আমার গ্রুপে, হ্যাঁ, আপনার গ্রুপে পেইজে। আপনার পেজে প্রায় ২.৫ লাখ ফলোয়ার। ২ লাখ, হ্যাঁ, ২.৫ লাখ ফলোয়ার। হুম, তো যথেষ্ট। অনেক। তো আমার ফলোয়ার দেখো মাত্র ৭০,০০০। আপনারটা কম না ভাই। প্রোফাইলে ৭০,০০০ ফলো কিন্তু আসলে অনেক। হ্যাঁ, এখন আমি ফোকাস দিছি ওই জায়গাতে। হুম, আমি টানা ক্লাস নিতাম ওই মিডিয়ামেই। হুম। আমি ওখানেই পড়ে থাকতাম। ওই একটা স্টুডেন্ট বাড়তে আজকে এই অবস্থায়। মানে আজকে এখন মানে ওই জার্নিটা কেমন লাগে? মানে মনে করেন যে আমি নিজেও আসলে এই জার্নিটা গত ২ বছর ধরে করতেছি। সো আমি এখন যখন তাকাই, মনে করেন আমার Facebook একদিন 0 ছিল। সেখান থেকে এখন ১,৩৪,০০০ ফলোয়ার। YouTube 0 ছিল। সেখান থেকে আজকে দিনে ৯৮,৬০০ মানে সাবস্ক্রাইবার। Instagram এ প্রায় ৬০,০০০ ফলোয়ার। মানে যখন আমি জিনিসটা দেখি আমার জাস্ট মনে পড়ে যে ২ বছর আগে যখন আমি শুরু করছি আমি জানতামও না অ্যাপটা কিভাবে কাজ করে। অ্যান্ড সেখান থেকে আজকে এই জায়গা পর্যন্ত আসার পিছনে অনেক পরিশ্রম। সো অফকোর্স মানে আমি যখনই ভাবি আমার চোখে ভাসে এবং আমি জানি যে এভরি ক্রিয়েটর বা যেকোনো মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে একটু রিলেভেন্ট এবং যারা ভ্যালু ড্রিভেন কনটেন্ট দিয়ে উপরে উঠছে। ওইসব মানে ক্রিঞ্জ মার্কেটিং না, একদম ভ্যালু ড্রিভেন কনটেন্ট দিয়ে। এই মানুষজনগুলোর না আসলে প্রতিটা কনটেন্ট আমার মনে হয় চোখে ভাসে। কোয়ালিটি যদি তোমার থাকে, তুমি কখনো ডাউন খাবা না। ট্রু। সময় এটা লাগবে কিন্তু ভাই উঠতে। সময় লাগবে। সময় লাগবে। তুমি মার্কেটে টিকে থাকবা। এক্সাক্টলি ভাই। এটা করোনার আমি এগ্রি সময় করি। প্রায় ১০০০ খানেক গ্রুপ উঠছে। কয়টা টিকে আছে দেখো তো? না, সবাই টিকে নাই। এই মার্কেটে তোমার যদি কোয়ালিটি থাকে, হুম, হুম। আমি কি বললাম? তোমাকে ৫ জনের মধ্যে ৪ জন যদি পছন্দ করে, তারাই তোমাকে টিকায় রাখবে। আর আমার কাছে মনে হয় যে মানে একটা লম্বা সময় আসলে দিতে হয়। মানে ফর এক্সাম্পল যেকোনো ব্যবসা বা যেকোনো হচ্ছে ইভেন একটা Facebook গ্রুপ এটা যদি উঠাইতে হয়, এখন I guess মনে হয় টাইমলাইনটা একটু বেশি। আপনার এট লিস্ট ২ বছর ৩ বছর খাটতে হয়। লাগবে। আমার মনে হয় মানুষজন ৩-৪ মাসে একটা রেজাল্ট চায়। এজন্যই আসলে কেউ সাস্টেইন করতে পারে না। এই ধৈর্যটা মানুষের মধ্যে নাই। তুমি তো জানো মনে হয় আমার আরেকটা বিজনেস আছে অ্যাগ্রো হ্যাঁ, বিজনেস। হ্যাঁ, হ্যাঁ, এগ্রো তো বিজনেস। এটাতে আমি আমার মনের মাধুরী মিশিয়ে খরচ করছি। হুম, হুম, স্বীকারই হুম। করলাম। এটা থেকে আমি যখন রিটার্ন পাবো, কেউ যদি জিজ্ঞেস করে,
বলছে, "এটা থেকে লাভ আসতেছে?" আমি বলি, "আমি যদি ১৫ বছর বেঁচে থাকি তখন জিজ্ঞেস করেন এই প্রশ্নটা।" কারণ আমি গরুর ঘরের উপর ছাদ দিছি। বাবারে বাবা! এটা তো কেউ দেয় না। কি পুকি গরু। মানে আমি দেখলেই শান্তি পাই যে আমার গরুগুলো শান্তিতে আছে। শান্তিতে। এখন কথা হলো কেন? এইটা এই যে আমি বললাম যে ওই যে তুমি যেটা বললা যে টিকে থাকতে হুম, হবে। হুম, হুম। তো আমি এখানে খরচ করে যাব। আমার আসবে, আসবে না এমন না। হুম, হুম। আসবে। কিন্তু সময় লাগবে এবং ওই পর্যন্ত তোমার স্টে করতে হবে। আচ্ছা। অ্যাজ এক্সাম্পল আমার এটাও মনে আসলো তো আমার গরুগুলার কথা মনে পড়লো আমার ভাল লাগে। তো আমার গরু গত বছর আনছিলাম। তো ওই গরুটা তখন আমার ১০ লিটার দুধ দিত। আচ্ছা। ১০ কি ১১ লিটার। ওই গরুটা এবছর আবার বাচ্চা হুম, হইছে। হুম, হুম। এবছরও সে ১৭ থেকে ১৮ লিটার দুধ দিচ্ছে। বাবারে বাবা! এবং আমি যদি আরো টানি আমি ২২ এর উপরে পাবো। তাহলে দেখো একই সেইম গরু, তখন তো আমার মনে হচ্ছে যে এটা আমার তো লস প্রজেক্ট। ১০ হুম, হুম, কেজি হুম। হলে আসলে লাভ হয় না। লাভ হয় না। কিন্তু যখন ১৭ কেজি হয় তখন কিন্তু লাভ হয়। তাহলে আমি কিন্তু ১ বছর তার পিছনে সময় দিছি। ভাই যেহেতু আপনার অনেকগুলো ব্যবসা মানে আপনি একটা হচ্ছে এডুকেশন বিজনেস, আপনার অ্যাগ্রো বিজনেস, আপনি মোস্ট প্রবাবলি ট্রাভেল এজেন্সিও খুলছেন। আচ্ছা। সো আপনার যেহেতু প্রায় মাল্টিপল ৩-৪ টা বিজনেস আছে। আরো আছে সেটা আপনি এখনো বলেন নাই আমাকে আমি জানি বাট লোকের অনেক কিছু আছে। সো আপনার এই রিয়াল এস্টেট বিজনেস আছে। এটা বলতে ভুলে না গেছি। রিয়েল এস্টেট না, রিয়েল এস্টেট না, রিয়েল এস্টেট না। আমি যে নিজে কয়টা আছে আর্কিটেক্ট। আমার ঘরে ডিজাইন করি সো আরকি। যে কয়টা আছে যেহেতু আপনি মাল্টি ডিমেনশনাল একজন উদ্যোক্তা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে যেকোনো ব্যবসা বা উদ্যোক্তার হওয়ার জন্য টপ ৩ টা কি কোয়ালিটি দরকার? আপনি কি বলবেন? আবার সেই বাস্তবতার কথা হুম, বলি। হুম। নাম্বার 1 তোমার টাকা থাকা লাগবে। আচ্ছা, যেকোনো অন্য লাইনের বিজনেস করতে গেলে। আচ্ছা। তুমি ফার্মিং করো। অনেকের ড্রিম এই যে আসল কথায় আসছো এবং এটা প্র স্টুডেন্টরা খাবে। আমার এটা প্রত্যেকটা হচ্ছে বলারও কথা ছিল যে এগ্রোতে আসতেছে প্রত্যেকটা হ্যাঁ, বলো, বলো আমি শুনতে ইচ্ছা করতেছে। এভরি ম্যান হ্যাজ আ ড্রিম দ্যাট হি উইল ওন আ ফার্ম। হ্যাঁ। প্রত্যেকটা ব্যাটা মানুষের আজীবনের শখ তার একটা গরুর খামার হবে। আমার নিজেরও শখ, প্রতিটা মানুষের শখ তার একটা গরুর খামার হবে। এইটাই আমি শুনতে চাইছি, ওইটাই ব্যাখ্যা দেব। তো শখ থাকতে সবারই থাকবে। ট্রু। আমারও আছে এবং এইটা থাকতে গেলে তোমার আগে টাকা থাকা লাগবে। আচ্ছা। মানে তোমার যেকোনো জায়গাতে সেটা যদি তোমার ফ্যামিলি থেকে আসে মনে রাখবা তোমার জন্য এটা অ্যাডভান্টেজ। অনেক বড় প্রিভিলেজ। হ্যাঁ, প্রিভিলেজ দেওয়া হইছে। আল্লাহ তোমাকে হুম, দিছে। দিছে। আর যদি আমাদের মতো হয়, আ এখনো কিছু বললাম না। হুম, আমাদের মতো হয় তাহলে নিজে আগে কামায় নিতে হবে। অনেক কষ্ট করতে অনেক হবে। কষ্ট করতে হবে। কষ্ট করে তারপরে এটা কিন্তু তোমার শখ। তুমি কি বলছো? হুম, সবার শখ শখ। থাকে। এটা সবার আমারও শখ। শখ। নাহলে আমি ছাদ দিতাম না। আমি সবার ছাদের শখ উপরে একটা বসে থাকি। সবার গরুর শখ। খামার থাকে। তো ১ম উদ্যোক্তা হইতে গেলে তোমার অ্যাসেট থাকা লাগবে আচ্ছা, 1 এবং ২য় আ তুমি ছাড়া তোমার বিজনেসে সবাই তোমার ক্ষতি করবে। এটা মাথায় রাখতে হবে। ট্রু। এই লাইনটা হয়তো এটা অনেক তুমি কঠিন একটা কথা। আমি কঠিন কথা কঠিনভাবেই বললাম। কিন্তু কথাটার মিনিং বুঝতে পারছো? কথাটা সত্য একবারে। হ্যাঁ, তুমি ছাড়া, নিজে ছাড়া তোমার যে আমি কেউ ওকে এক্সপ্লেইন করে দেই। হ্যাঁ, ক্ষতি করবে মানে এমন না যে আপনাকে ইচ্ছা করে এটাকে ডাউন প্লে করবে। ইটস জাস্ট আপনি থাকলে যেই পরিমাণে এটা উঠবে, অন্য কাউকে সেই দায়িত্ব দিলে কোনদিন আপনি সেম রেজাল্ট পাবেন না। পাবেন না। হ্যাঁ, এইটাই হলো কথা। এটাই হলো কথা। নিজে খাটতে যদি পারো তাহলে আরকি এট আসে। লিস্ট ইনিশিয়াল ৪-৫ হ্যাঁ, বছর। তুমি কয়টা পয়েন্ট বলতে বলছো? ২ টা? ৩ টা ভাই। ৩ টা? আচ্ছা ২ টা তো বলছি। হ্যাঁ, হ্যাঁ। 3rd নাম্বার পয়েন্ট হলো তোমার মেন্টালিটি থাকতে হবে যে তুমি এখানে থাকবা। হুম। মানে আমি ঢুকছি মানে আমি বের হয়ে যাইতে পারব না। আমি এখানে স্টে করব। স্টে মানে ভাই করব। আরো সহ্য করতে বলে আপস ডাউন প্রচুর। ধৈর্য। ধৈর্য। মানে প্রচুর আপস ডাউন আছে এখানে। মানে আমি শুরু করলাম ৩-৪ মাসের মধ্যে আমি আউটপুট পাবো। হুম, হুম। সব বিজনেস এরকম না। ট্রু, ট্রু। এখনকার সময়ে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেকোনো ক্যারিয়ারই টাফ। আমার মনে হয় বৈশ্বিক প্রেক্ষাপটে ভাই। হ্যাঁ, মানে পুরা আমি তো আসলে বৈশ্বিক আমি আমি প্রেক্ষাপটে। আমি honestly আমার তো অনেক ফ্রেন্ড এখন বাইরে। এই কথাটা আমি আসলে আমিও কখনোই শুনছি আউট লাউড আমেরিকার পডকাস্টে বলতে চাই না। কারণ কি আসলে বাংলাদেশের মানুষ এগুলো নিতে পারে না। না, আমার মানে না। বাইরের অবস্থাও আসলে খুব ভালো জঘন্য না। অবস্থা। মানে কঠিন এবং মানে আগে আ একটা পিএইচডি পাওয়াটা মানে পিএইচডি হচ্ছে যে সুযোগ পাওয়াটা যত সোজা ছিল, প্রচুর কঠিন হয়ে গেছে, কম্পিটিটিভ হয়ে গেছে। অনেকে পাচ্ছে না। এই জিনিসগুলো অনেকে জানে না বাইরে যে আসলে সবাই ভাবে কি ভাই একটা ইউনিভার্সিটি ঢুকলাম, ইজি সবকিছু। ইজি তারপর সবকিছু। লাইফটা ইজি না। এটা হচ্ছে যে ১ম জিনিস। বাইরেও যারা যায় তাদেরও নিজের লাইফ গুছাইতে অনেক কষ্ট হয়। অনেক কষ্ট। মানে ইনফেক্ট বাংলাদেশে তুমি যদি একটা উদ্যোক্তা হও, তোমার ৫ বছরের মধ্যে তুমি কিছু একটা করবা। বাইরে তোমার এট লিস্ট ওই জিনিসটা করতে আরো বেশি সময় লাগবে। হুম। হ্যাঁ, এটা ট্রু যে বাইরে ভাই লাইফস্টাইল বেটার। নো লাইফস্টাইল ডাউট অ্যাবাউট দ্যাট। বাট খাটতে তোমাকে সব জায়গায় হবে। মানে তুমি যদি এটা কেউ যদি ভাবে যে না দেশে খাটলে লাভ নাই, বাইরে খাটলে লাভ আছে। দ্যাট তবে পারসন আরেকটা ইজ জিনিস রং। আমি তোমাকে বলি। সেটা হলো বাংলাদেশেও তোমার টাকা থাকলে লাইফস্টাইল ভালো। ট্রু, ট্রু, ট্রু। বাংলাদেশে টাকা থাকলে লাইফস্টাইল অনেক আরাম। হ্যাঁ, এইটা বললাম। অনেক বাংলাদেশে আরাম। টাকা থাকলে তুমি যে দামটা ভ্যালুটা পাবা বিদেশে ওটা পাবা না। না, এটা বিদেশে ইউ উইল আশেপাশে অলওয়েজ সবাই বি আ পাবে। সেকেন্ড ক্লাস সিটিজেন। হ্যাঁ, তো এইজন্য আমি মনে করি যে একটা স্টুডেন্টের তার
যখনই হায়ার স্টাডিজে ঢুকবে, হুম, হুম, হুম। ইন্টার পার হওয়ার পরে তার যেকোনো একটা আর্নিং সোর্স থাকা উচিত। মানি ম্যানেজমেন্ট শিখতে হুম, হলে। মানি ম্যানেজমেন্ট প্লাস সে যা পায়, হুম, হুম, যেটা হুম। তার জন্য দরকার। যেমন একটা টিউশনি পাইলো হুম, হুম। আম একটু দূরে, হুম, হুম, হুম। কিন্তু টাকা কম দিবে বলে সে পড়ালো না। হুম, হুম। সে আরো বেশি খুঁজতেছে যে আমার এটা মনে হয় ১০,০০০ হলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু সে ৳৬,০০০ টিউশনি পাইছে। পেয়েছে। আ সে তখন ওই ৳৬,০০০ টিউশনিটা হারায় ফেলে হুম, হুম, হুম। ফার্স্টে এসে। তখন এটা আমি বলব এটা করা উচিত না। আমি ঢাকায় আসার পরে হুম। পেটে ভাতে টিউশনি করাইছি। এটা বলছেন আপনি অনেকবার গল্পে বলছেন। এই যে আমি আসার পরে বেতন পাইতাম না। জাস্ট হলো তার বাসায় আপনার খাইতাম। আপনার স্ট্রাগল স্টোরি মানে ওরা যখন শুনবে, আমি জানি না কয়জন চোখের পানি ধরে রাখতে পারবে। বিকজ মানে আমি জাস্ট প্রি ইন্টারভিউতে শুনেছি এবং আমি ইচ্ছা করে স্টোরিটা লাস্টের জন্য রেখে দিছি। মানে এই লোকটা কিভাবে উঠে আসছে এটা আপনারা জানবেন আজকে। আচ্ছা বলবো। আমি আচ্ছা আজকে প্রাণ খুলেই আজকে বলব। প্রাণ আমি খুলে সব বললাম। খুলেই আজকে কিছু রাখবো। আগ-ঢাক রাখা লাগবে না ভাই। প্রশ্ন আরেকটা জায়গায় আছে এবং এই প্রশ্নটা আমি করছি বিকজ এই প্রশ্নটা আমি প্রচুর ফেস করি। এখন আমার ভাই চামড়া মোটা গেছে। আমি জানি আমার থেকে ২ লেয়ার মোটা চামড়া আপনার। হুম, এটা নো ডাউট। সেটা হচ্ছে ভাই আমি ইঞ্জিনিয়ার, আমি পড়াশোনা মানে বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ারিং করে কেন এখন আমি টিচিং প্রফেশনে আছি। যদিও এটা অনেকে জানে না যে আসলে আমার আরো কিছু কাজ আছে। ওটা আমি কাউকে জানাইও না যে দ্যাটস নট ইম্পোর্টেন্ট বিকজ আমার সোশ্যাল মিডিয়াতে টিচিং প্রফেশন থেকে টাকা আসে দেখে আমি ওইটাই সোশ্যাল মিডিয়াতে বারবার দেখাই। সো বাট স্টিল মানে আমি ইঞ্জিনিয়ার হয়ে কেন টিচার এবং আপনি একজন ডক্টর হয়ে কেন হচ্ছে যে টিচার? কেন? রিজনটা কি? এই প্রশ্নটা আগে আমার খুব ক্লোজ মানুষদের থেকে শুনতাম। হুম। এখন মাঝে মধ্যে স্টুডেন্টরা করে হ্যাঁ, হ্যাঁ। কমেন্টে। আর এখন কেউ করে না। না। তো ১ম কথা যখন আমি ঢাকা মেডিকেলে পড়ি, হুম, ঢাকা মেডিকেল পড়তেছি তার মানে আমি ডাক্তার হব। হুম। হয়েও গেছি। ডাক্তার হয়ে বের হইছি এবং আমার সার্জারি খুব প্যাশন ছিল। আচ্ছা, মানে সার্জারি ভাল লাগতো। আচ্ছা, আচ্ছা। যেকোনো ইসেরই দেখবা ইন্টার্ন টাইমে বা 5th ইয়ারে একটা ক্যারিয়ার সেটআপ থাকে যে হুম, আমি হুম। এইটা হব। তো সার্জারি প্যাশন ছিল যে পড়াশোনা বেশি করা লাগে না সার্জারিতে, হ্যাঁ? মেডিসিনে প্রচুর পড়াশোনা করতে হয়। ট্রু। আমি এত পড়াশোনা ভাল লাগে না। এখন তো যখন ইন্টার্ন করি, ইন্টার্ন করার সময় অ্যাডমিশন হয় প্রতি সপ্তাহে। আচ্ছা, তো অ্যাডমিশনে তোমার ২৪ ঘন্টায় ডিউটি থাকে। আচ্ছা, আচ্ছা। এটা যেকোনো ডাক্তার যে যারা দেখবা হুম, হুম। সবারই থাকে। হ্যাঁ? ২৪ ঘন্টা ডিউটিতে ঢাকা মেডিকেল তুমি মনে হয় জানো যে দেশের সব পেশেন্ট সব লাস্ট পেশেন্ট এবং সব টাইপের পেশেন্ট। টাইপের পেশেন্ট লাস্ট মুহূর্তে এখানে আসবে। তুমি নিঃশ্বাস নেওয়ার টাইম পাবা না। এটা বাইরে বুঝে না কিন্তু আমরা যারা ভিতরে আছি জানি। হুম, হুম, হুম। একটা সার্জারির পেশেন্ট আসলে ওকে তো ২ সপ্তাহ ওয়েট করতে হয়। কিন্তু এমার্জেন্সি সার্জারি গুলা সাথে, সাথে হয়ে যায়। এটা আমি জানাই রাখলাম তোমার মাধ্যমে অন্তত জানাই যে যেকোনো অসুস্থতা হলে সে যাতে আসে ঢাকা মেডিকেলে। তার ট্রিটমেন্ট সে পাবে। একটু হ্যাসেল হবে কিন্তু ট্রিটমেন্ট পাবে। এমার্জেন্সি অপারেশন হলে ২৪ ঘন্টা আমি কি বললাম? প্রত্যেকটা ইউনিটের ২৪ ঘন্টা করে ডিউটি থাকে হুম, হুম, প্রতিদিন। হুম। মানে সবসময়ই চালু। এখন ওই ডিউটির সময় আমার ঐদিন আ আমি পুরো ওটিতে দাঁড়াইছিলাম ২৪ ঘন্টা হুম, এবং হুম, হুম। ২২ ঘন্টার মতো ওটিতে আমি দাঁড়াইছিলাম। আচ্ছা, ওইদিন খুব প্রেশার ছিল। আচ্ছা। রোগী প্রায় মারা যায়। তো সিএ ভাইয়া থাকে আমাদের। হুম, হুম, হুম। বলছে, "আজকে কারো রেস্ট নাই।" তিনি দেখেই বুঝছে আজকে এই অবস্থা একদিনে। তো ওই ২২ ঘন্টার পরে আমার এমন কোমর ব্যথা শুরু হলো, আমার একটা আচ্ছা। সমস্যা ছিল আরকি, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল। হুম, হুম। এমন কোমর ব্যথা শুরু হলো আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। আচ্ছা। নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। এটা লাস্টের দিকে আরকি। হুম, হুম। তো তখন আমি চিন্তা করলাম যে আমার যে প্যাশন আমার তো সারা জীবনে অপারেশনই করতে হবে তাইলে। হুম, হুম। তা আমি আর কি ভালো পারি? আচ্ছা। আর কি ভালো পারি? আমি পড়াতে পারি। হুম। কারণ তার আগে থেকে আমি ফার্স্ট ইয়ার থেকেই পড়াই। পড়াইতেন। বিভিন্ন কোচিং এ পড়াই। আমি পড়াইতে পারি। আমার স্টুডেন্ট হয়। ওই যে একটা টিউশনি ছিল আমার পুরান ঢাকায়, ওই সার্কেলে আমি ওইখানে পুরান ঢাকায় আমি মনে হয় ৩৫ টা টিউশনি করাইছি। ওই এক একটা বাসা থেকে থেকে। একটা থেকেই। হ্যাঁ, ওই 5 বছরে আমি ৩৫ টা টিউশনি করাইছি। এক হুম। বাসা থেকে, এক বাসা, এক বাসা থেকে পাশাপাশি। সব আত্মীয়স্বজন তো ক্লোজ। তো আমি পড়াতে পারি এটা। আমি ভালো পারি এটা। তো আমি বললাম তাহলে আমি এই লাইনে একটু ট্রাই করি। ভাই আমি একটু ইন্টারাপ্ট করি। হুম, আপনি শুধু পড়াইতে পারেন না। এখানে আমি যেটা বলব যে আপনার সোশ্যাল স্কিল অনেক ভালো। বিকজ আপনি মানুষের সাথে মিশতে পারেন। দেখেন পড়ায় অনেক এটা কিন্তু সত্য কথা। কিন্তু যে বললাম আপনার সাথে আপনার স্টুডেন্টের যে বন্ডিং এটা কিন্তু সবার হয় না। আমার ভাই এই বছর আপনি বিশ্বাস করবেন কিনা ভাই আমার বয়স এখন ২৭ হইছে। বুড়া লাগে এখন আমার নিজেকে যে এই বয়সে এসে আমার বার্থডেতে আমি ৭ টা কেক কাটছি। প্রতিটা আমার স্টুডেন্ট হইছে আপনারা যারা আমার ফেসবুকে এড আছেন সারাক্ষণ দেখবেন ভিডিও গেছে। স্টুডেন্টের সাথে বন্ডিংটা এইটা আসলে না ভালো লাগে। বন্ডিং সবাই তৈরি করতে পারে না। পড়াইতে সবাই পারে। বাট বন্ডিং তৈরি করে এই যে আপনি ১ টা থেকে ৩৫ টা টিউশন বানাইছেন।
মানে এটা কিন্তু একটা এবং সোর্স। ওই যে ফার্স্ট যে স্টুডেন্টটাকে পড়াইতে হ্যাঁ, আসছে, হ্যাঁ। ও সেদিন প্রায় ৭-৮ দিন ১৭ দিন আগে ও কমেন্ট করছে আচ্ছা, আচ্ছা। যে, "আমাকে যদি এভাবে পড়াইতেন আমি আজকে মেডিকেলে থাকতাম।" ওর আসলে জিপিএ ছিল মজা না, করে আমার আরকি। দোষ না, মজা করে। আমি বললাম, "তুই কোত্থেকে আসলি?" ও আমার ফার্স্ট স্টুডেন্ট ছিল। ওই যে বাসাটার এই কথা হিসেবে বললাম। বললাম ভাই। ভাই কন্টিনিউ করেন ভাই। সোশ্যাল সব স্কিল গুলো। সময় থাকে। হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে তখন আমার মনে হলো আমি কোনটা ভালো পারি। হুম। আমি পড়াতে পারি। আমি বললাম, "তাহলে আমি এই লাইনে একটু ট্রাই করি। সাথে আচ্ছা। থাকুক। এটা ক্যারিয়ার থাকুক। আমার তো ঢুকছি যেহেতু আমার তো ডিগ্রি করাই লাগবে।" হুম, হুম, হুম। এরপরে আমি ট্রেনিং এও ঢুকছি। এফসিপিএস এর ট্রেনিং এও ঢুকছি। সাথে আমি এই পড়ানো শুরু করলাম। ব্যাচ পড়াইতাম, ব্যাচ করে পড়াইতাম। তো তুমি মোটামুটি জানো যে আমি তো টাকা একটু বেশি নেই। আমি ভালোই কামাই হতো আরকি। তো ছ এ এইভাবেই আসলে উঠে আসা। এবং এই লাইনে এই যে তুমি যেটা বললা যে আমি প্রচুর প্রশ্ন ফেস করছি। হ্যাঁ? ডাক্তার আমার ফ্রেন্ডরাই বলতো, "কবে কি করবি? মানে কোন দিকে যাবি ডাক্তারি?" আমি নিজেও জানি না কি কোন দিকে হুম, যাবো। হুম, হুম, হুম। আল্লাহ আমার কপালে যা রাখছে তাই। তাই। তবে সাপোর্ট দিছে, আব্বা সাপোর্ট দিত। মানে আব্বা সাপোর্ট দিত। "যেটাই করিস ভালো হবে ইনশাআল্লাহ।" ইনশাআল্লাহ। উনি সবসময় এটা বলত। যেমন আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে বের হই তখন আ আমি বুঝতে পারিনি যে আমি চান্স পাবো। আচ্ছা। তো বের হওয়ার পর আব্বা বলছে, "কিরে পরীক্ষা কেমন হইছে?" আমি বলছি, চান্স পাবো না মনে হয়।" বলছে, "চল ভাত খাই। সকাল থেকে কিছু খাই নাই আমি।" এই শেষ। ওদের কনভারসেশন ওইখানে শেষ। এতটুকুই শেষ। এতটুকুই শেষ। তত প্যারা দেয় নাই। তো তারপরে কি হলো আমি এই লাইনে চলে আসলাম। আচ্ছা। তো চলে আসার পর আলহামদুলিল্লাহ এখন তো অবস্থা জানোই হুম, মোটামুটি মাশাআল্লাহ। ভালোই আছি এবং ভালোই আমার আন্ডারে আলহামদুলিল্লাহ। অনেক কর্মকর্তা-কর্মচারী আছে, হুম, তারাও হুম। ভালো আছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা আম গর্ব করারই বিষয়। আমি সোজা কথা বললে আমি গর্বই করতেছি। যে আমি যদি এখন বাংলাদেশের কোনো একটা হসপিটালে পেশেন্ট পাঠাই, আমার টেনশন করতে হয় না। কারণ আপনার নিজের স্টুডেন্টই আমার ডাক্তার। নিজের স্টুডেন্টই আছে ওখানে। প্রত্যেকটা হসপিটালে, ইচ অ্যান্ড মাশাআল্লাহ। এভরি হসপিটাল এখানে আমার স্টুডেন্ট আছে। প্রতি বছর আমার হাত থেকে ২,০০০, ২,৫০০ ডাক্তার বের হয়। প্রতি বছর। যেগুলো আমার মানে মেক্সিমাম ক্লোজ স্টুডেন্ট থাকে। তো একটা জাস্ট পোস্ট দিলে আমি অসুস্থ হয়েছিলাম কিছুদিন আগে হ্যাঁ, ডেঙ্গু হ্যাঁ, জ্বরে। হ্যাঁ, হ্যাঁ। আমি জাস্ট পোস্ট দিছিলাম যে আমার ব্লাড লাগবে। ০.৫ ঘন্টার মধ্যে ৫২ জন কমেন্ট করছে যে আমি ব্লাড দিব। বাহ! রেডি। মাশাআল্লাহ। মানে এটা তো এটাই তো আমার জীবনের জীবনের পাওয়া। বড় পাওয়া। এটাই জীবনের পাওয়া। এই যে আমার কমিউনিটিটা এখন বিশাল। ডক্টর কমিউনিটি হিউজ আমার। হিউজ কমিউনিটি। হ্যাঁ, এটা আমার এক ফ্রেন্ডের এত না। একটা ডাক্তার ফ্রেন্ডেরও ডাক্তার এত না। ফ্রেন্ডেরও এত না। ট্রু। তার চিনে শুধু তার ব্যাচই। কিন্তু আমাকে ছোট বড় সবাই চেনে। আমার সিনিয়ররা আছে, জুনিয়র আছে। জুনিয়ররাও আছে। এখন যে ইন্টার্ন করতেছে প্রত্যেকটা হসপিটালে ইন্টার্ন আমার স্টুডেন্ট। স্টুডেন্ট। প্রত্যেকটা হসপিটালে 3rd ইয়ারে আমার ফার্স্ট ইয়ার, স্টুডেন্ট। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার হ্যাঁ, সবার মধ্যে কি কমন? সব অপু ভাইয়ের স্টুডেন্ট। আছে, আছে স্টুডেন্ট আছে আছে। তো ইনশাআল্লাহ। আমার পেশেন্টকে ওরা ওভাবেই ট্রিট করে। তো এটা আসলে বড় একটা পাওয়া। মানে এখানে আমার যে কাউকে আমি আমার ভাই অসুস্থ ছিল পিজি হাসপাতালে আমি পাঠাই দিছি। তাহলে ভাই মানে honestly মানে এটা এমন না যে খুব একটা ওয়েল থট আউট প্রসেস। এটা হচ্ছে জাস্ট প্রয়োজনের তাগিদে এবং অটোমেটিক্যালি ওই সময় এটা ক্লিক করেছে বলে আপনি আস্তে, আস্তে শিফট করেছেন। এক্সাক্টলি। আরেকটা জিনিস সেটা হলো যে আমরা আসলে যাই করি না কেন বাস্তব কথা যে আমরা আসলে টাকার জন্যই করি। ট্রু, বাস্তব কথা। তুমি স্বীকার করো আর না অস করো। অ অ এখন এটাই সবচেয়ে বড় সত্য। হ্যাঁ, কি টাকাটা কিভাবে আসবে এটা একটা ফ্যাক্ট। হুম। আমি তো হারাম খাচ্ছি না। আমার ভাই একদম এটাই কথা যে হ্যাঁ, হালাল ভাবে যাই ইনকাম যা করব ইনকাম করবা সেটাই দেশের অর্থনীতির জন্য, পরিবারের জন্য, মানব কল্যাণের জন্য ভালো। তো আমি তো ডাক্তার বানাচ্ছি। সমস্যা কি হচ্ছে? আমার তো ভালোই লাগতেছে। আমার আন্ডারেই ডাক্তার থাকবে। হ্যাঁ। আমি বসে থাকবো, তুই দেখবি আমার পেশেন্ট। কিন্তু ভাই এই জায়গায় আমার একটা প্রশ্ন যেটা যেহেতু আমার নিজের ছোট বোন মেডিকেলে এবং আমার ছোট বোনও ভাইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, সো টাকা আ পাইছি এখানে। হ্যাঁ, আমি টাকা দিয়ে পড়াইছি। আমি ফ্রি নেই নাই। কোন ডিসকাউন্ট না। সো আ আমার ছোট বোন যেহেতু মেডিকেল এবং আমি এটা প্রায় ওকে বলি যে, তুই লেখাপড়া যে করতেছিস তারপর তুই কবে ইনকাম করা শুরু করবি?" এটা মজা করে বললেও বাংলাদেশের তো মেডিকেল সেক্টরের গল্পটা আসলে খুব করুণ। যে একজন ডক্টর হয়, অনেক কষ্ট করে ডক্টর হয়। তারপরে ইন্টার্নশিপের গল্প, অনেক কষ্ট। তারপরে সবাই কি আসলেই ওই পর্যায়টায় যেতে পারে? মানে যেমন করুণ যেমন কথাগুলো মনে এখন করেন যে বলা মেডিকেলে ফর এক্সাম্পল মেডিকেলে যখন ভর্তি কোচিং গুলো হয় তখন তো আসলে সবাই যে একটা গল্প বলে। যে একদিন তুমি সাদা অ্যাপ্রন পড়বা। সাদা অ্যাপ্রনের হচ্ছে স্বপ্ন। স্টেথোস্কোপ দিয়ে মানে রোগী দেখতেছে এবং ভাবতেছে ওই দিক দিয়ে আবার খালি চেম্বারে খালি টাকা ঢুকতেছে। মানে এই স্বপ্নটার বাস্তবতা কতটুকু? এমন একটা কোয়েশ্চেন করলা যে আমার স্টুডেন্ট কমে যাইতে পারে। তারা ডাক্তার হবে না। এরকম একটা কোয়েশ্চেন। এখন কি বলবো? প্রশ্ন যেহেতু করেই ফেলছো। আচ্ছা পুরো প্রেক্ষাপটটাই বলি হুম, আজকে। সিউর। আ শুধুমাত্র আ নানা চাইছে ডাক্তার হবে, আমার নাতি। হুম, দাদা চাইতো নাতি ডাক্তার হবে। হুম। মা পাশের বাড়িতে ডাক্তার আছে, তার ছেলেমেয়ে ডাক্তার হবে। এই হিসাব করে যদি ডাক্তারি কেউ পড়তে আসে, সে জীবনে ভুগবে। আচ্ছা। নাম্বার 1 হুম, একটা স্টুডেন্টের নিজের ইচ্ছা থাকা লাগবে যে আমি ডাক্তার হব। হুম। প্যাশন থাকতে হবে। হ্যাঁ, তুমি দেখবা যে এই বাংলাদেশে
হয়তো আমরা নিউজগুলো জানি না, কিন্তু হুম। সবচেয়ে বেশি সুইসাইড মেডিকেলে করে। সবচেয়ে বেশি সুইসাইড। কেন করে? কারণ হলো প্রেশারটা নিতে পারে না। এখানে হয়ে গেছে কি যে আমি স্যারদের বদনামই করব একটু। সেটা হলো যে স্যাররা নিজেদের হাতে কিছু মার্ক থাকে, হুম, আইটেম থাকে, কার্ড থাকে। এটা পুরোটা তাদের কাছে। হুম, হুম। এখন এইখানে কি হয় যে যদি তুমি কখনো কালার হয়ে যাও স্যারের কাছে, সে চাইলে তোমাকে আটকায় দিতে পারে। এবং তোমার তারা ৬ এটা মাস করে। পিছায় দিতে এবং পারে। তারা এটা করে। হ্যাঁ, এবং করেও। হ্যাঁ? যেমন আমার একটা সাবজেক্টে আমার বাইসে গেছি আমি। আমার একটা সাবজেক্টে একটা আইটেমে স্যার ৩ বার পেন্ডিং দিছে। তো আমি তো জানোই স্বভাবত ঘাউড়া বলে সবাই। হুম, হুম, আমি হুম, তখন থেকেই ঘাউড়া। আমি বলছি ৩ বার পেন্ডিং দিছে, আমি কার্ডই দিব না। আমি আর যাই নাই। পরে ওই স্যার আমার ওই যে রুমমেট ফ্রেন্ডদের থেকে আমার নাম্বার নিয়ে স্যার ফোন দিছে। হুম। কার্ডের আগে। যে, "অপু?" আমি বলি, "কে?" আ নাম্বার চিনি না আমি। কে? ঘুমাচ্ছি তখন সকালে ১০টার দিকে। বলি, "কে?" আমি বলি, "আমি তোমার জুবায়ের স্যার।" আমি বলি, "কোন জুবায়ের?" এই কষতে শুরু করছে। মানে, "কোন জুবায়ের?" "আমি তোমার কমিউনিটি মেডিসিনের স্যার, জুবায়ের।" "স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন?" যে, "জি স্যার বলেন।" বলছে, "তুমি আইটেম দিতে আসো না কেন?" আমি সোজা কথা সোজা সাপটা উত্তর, "স্যার আপনি ৩-৪ বার পেন্ডিং দিয়েছেন, আমার আর এই আইটেম দিতে ভাল লাগতেছে না। একই জিনিস কয়বার পেন্ডিং খাবো? তোমার কাছে একই জিনিস আমি বলতেছি, একই জিনিসই তুমি আমাকে পেন্ডিং এবং দিচ্ছ।" আপনি বুঝে ফেলছেন যে আসলে ইচ্ছা করে করতেছে। ইচ্ছা করে হুম, করতেছে। লাস্টে আমি 2nd বার পারছি। 3rd বার আমি পারি নাই। আমি ইচ্ছা করে ২ বার পেন্নি খাই তারপরে আবার কি। তো স্যার বলল, "ঠিক আছে আসো।" আসার পরে স্যার কি করলো? পুরো এক টানে আমার ১২ টা আইটেম ক্লিয়ার করে দিল। বলল, "যাও কার্ডে বসো।" তো কিছু স্যার এরকম আছে। হুম। আমাদের আরেকটা স্যার আসছিল। আমার প্রোগ্রামে আসতো স্যার। আমি স্যারকে এখনো মনে রাখছি দেখে স্যারকে প্রোগ্রামে ডাকি। এবং আচ্ছা, গতবার স্যার আমাকে ফোন দিছে। আচ্ছা। এবারে আমার দাওয়াত কই? আমি বলছি, "স্যার আমি প্রোগ্রাম করি নাই।" স্যার আসে। ইএনটির প্রফেসর ছিল আচ্ছা, ঢাকা মেডিকেলের, হ্যাঁ? এখন জাপান বাংলাদেশ মহিউদ্দিন স্যার। আচ্ছা। তো ইনি যখন আ প্রফে বসতো, আমাদের প্রফ আছে তুমি তো জানো। হুম, জানি। তো প্রফে যখন বসতো তখন এরা হলো মোটামুটি বাঘা টাইপের স্যার দেশের। মানে এরা যেখানে থাকবে অন্য টিচার চুপ করে থাকে। সে এক্সটার্নাল হোক আর যাই হোক, সিনিয়র মানুষ। মানে থাকে না মানে এরাই হচ্ছে যে হেডামালা, সোজা হেডাওয়ালা। কথা। সোজা বাংলায় হেডামালা। সে থাকলে এক্সটার্নাল যাই আসতো, এক্সটার্নাল বলেই দিত। আমার কোনো স্টুডেন্টকে ফেল করাতে পারব না। কারণ এরা নিজের তাগিদেই পড়ে নিবে। এখানে আটকায় কি করবা? তোমার ডিপার্টমেন্টে সে কি হবে নাকি? মানে সে কি ENT তে যাবে তুমি জানো? সে তো অন্য কিছুতে যাইতে পারে। তো তুমি তাকে আটকাবা কেন? স্যার কখনো আটকাইতো না। স্যার প্রফে গল্প করত। গল্প করত মানে যে কিছু প্রশ্ন জিজ্ঞেস করত, না পারলে শিখাই দিত। এই বাহ! তার। অন্য নাইস। লেভেলের টিচার। মানে মেন্টালিটিটাই এরকম তার যে একটা স্টুডেন্ট আটকাবে না। আসলেও আটকাবে না। তুমি যখন ক্যারিয়ারে যাবা, যখন শিখিয়ে একটা নিবে। পেশেন্ট শিখিয়ে আসবে, নিবে। তুমি কি তার বই দেখে তাকে না, করতে পারবা? ট্রিটমেন্ট করতে পারবা না। সে তার প্রয়োজনেই শিখে নিবে। এটাই বাস্তব। হ্যাঁ, তো ওইটাই স্যার মোটো দিত। তো এখন এই এই বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে ডাক্তার বেড়ে গেছে। মানে বেশি হয়ে গেছে? অনেক অতিরিক্ত হয়ে গেছে। আচ্ছা, প্রাইভেট মেডিকেল থেকে প্রাইভেট মেডিকেল বাড়ার পরে ডাক্তার প্রচুর হয়ে গেছে। ওকে। আ মানে স্যাচুরেটেড বেশি। তাহলে আমরা যে বারবার বলি যে মানে পেশেন্ট ডাক্তার রেশিও অনুযায়ী ডাক্তার কম, এটা কি তাহলে রং? পুরাটাই রং। একদম ভিতরের কথাই বলে দেন, পুরাটাই রং। ডাক্তার প্রচুর বেড়ে গেছে। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? ধরো তুমি অসুস্থ হইলা, জ্বর সাধারণ। হুম, তুমি এখন কিন্তু চাইলে একজন জাস্ট এমবিবিএস পাস করছে তার কাছে যেতে পারো। হ্যাঁ, ট্রিটমেন্ট প্রোটোকল এটাই বলে। হুম। তোমাকে সিবিসি দেওয়া হবে, টেস্ট দেওয়া হবে কিছু। এখন তুমি কি করবা? তুমি কখনোই ওই ডাক্তারের কাছে যাবা না। না, মাতবরকে তুমি ইন্টার্নের যাবে কাছে দেখবে। প্রফেসর, এফসিপিএস, এমআরসি বা এসএ ডিগ্রি দেখাধারী স্যারের ট্রু, কাছে। ট্রু, ট্রু। এবং এটা নিয়ে কিছুদিন আগে পোস্টও দিছিলাম যে এই স্যার শুরু করছে যে কোনো নরমাল ডিজিজ আমার কাছে আসা যাবে না। আমি খুবই অ্যাপ্রিশিয়েট করছি স্যারকে। হুম। রাজশাহীর একজন প্রফেসর। যে এগুলা আগে জুনিয়র ডাক্তারকে দেখাবা। যে রোগগুলো সারতেছে না সেই রোগগুলোরই শুধু সিরিয়াল আমরা এখানে নিব। তাহলে কি এটা আসলে কাইন্ড অফ এরকম যে একজনের কাছেই সব পেশেন্ট? এক্সাক্টলি, ও আচ্ছা, আচ্ছা। মানে এক্সাক্টলি। এডটেক মার্কেটের মতো সমস্যা। হ্যাঁ, এক্সাক্টলি। মানে যেটা যেখানে যাওয়া দরকার সেখানে যাচ্ছে না আচ্ছা, প্রপার ওয়েতে। জুনিয়র ডাক্তারগুলো এখানে ভুগতেছে। ওকে। তাদের চেম্বার জমাইতে অন্য লেভেলের কষ্ট হয়। এবং এইটা একটা ফ্যাক্ট। চেম্বার জমা তোমার টাকা হবে। তুমি ডাক্তার হইছো তোমার টাকা হবে। হুম। কোনো না কোনো দিন। সে কিন্তু তুমি দেখে কত যেতেও পারো আগে না। কত পারে। অন্তত 45-50 তে গিয়ে। তোমার যখন সব ডিগ্রি হয়ে যাবে, তুমি যখন নাম-দাম কামাবা, 45-50 তো অনেক বেশি না? অনেক বেশি হিউজ। মানে এখন এটা কেন যদি এটা বললাম? 35 হয় তাও তো মেক সেন্স। এখন কেন বললাম শোনো, কাহিনীটা হলো ইন্টার্ন সহ ৬ বছর চলে গেল। হুম, হুম। ৬.৫ বছর চলে যায় আসলে। ৫.৫, ৬.৫। ৬.৫ বাই দ্যা টাইম ইউ আর এরপরে 27 বা 26। হ্যাঁ, হয়ে গেল। এরপরে আমাদের বাংলাদেশের ক্যারিয়ারে ২ টা অপশন আছে। হুম, ৩ টা অপশন আছে। একটা হলো এফসিপিএস, হুম। একটা হলো এমডি, এমএস। আচ্ছা, এমডি মেডিসিনের, এমএস হলো বুঝছি সার্জারির। সার্জারি। পিজিতে করে।
আরেকটা হলো বিদেশের জন্য চেষ্টা। ইউএসএমএলই, ইউএসএমএলই, কেমিলি। প্লাব এগুলা। তো এই যে এটা যদি দাও ইউএসএমএলই, প্লাব, তাহলে ইজিলি ২ বছরের মধ্যে এমডি করতে যায়, কিন্তু হ্যাঁ, নট কিন্তু ডাক্তারি করতে। কিন্তু ভাই একটা ইস্যু আছে। হ্যাঁ, ইউএসএমএলই তো অনেক কঠিন আর অনেক অনেক টাকা কঠিন লাগে। এবং অনেক টাকা। এই এইটাই ২ টা তো জিনিস কে বললাম দিবে? যে ডাক্তারি পড়তে আসলে আসলে তার ওই যে আমি ফি বেশি নেই কেন? যে তোর টাকা আছে কিনা? আগে টাকা থাকতে হবে। আগে টাকা থাকতে হবে ভাই, বাস্তবত কথা। এখন তুমি এটা কিভাবে নাও জানি না। হুম। গরিবদের জন্য আসলেই জায়গা নাই এই হায়ার স্টাডিজ এ। এই এই মানো কথাটা আর শুনতে না অনেক মানো, খারাপ লাগে, বাট এটা শুনতে সত্য খারাপ আসলে। এই যে শিক্ষিত স্টুডেন্টরা আমাকে পছন্দ করে। যে আসলে আমি সেটা একদিন আউটলেটে বলে ফেলছিলাম একটা হ্যাঁ, ভিডিওতে, বুঝছেন ভাই? এবং আমি প্রচুর গালিও খাইছি যে তোমার যদি ফ্যামিলি এইটা এনশিওর করতে না পারে যে তোমাকে তারা আনটিল 35 হ্যাঁ, এক্সাক্টলি। তোমাকে হচ্ছে সাপোর্ট দিতে পারবে, ইউ শুডেন্ট গো। আমার ছোট বোনকে আমরা বলে দিছি যে আমি এবং আমার বাবা জীবিত থাকতে আনটিল 35 তোকে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে হবে না। ওর জন্য ডাক্তারিটা ওকে। ওকে। বাট যার কাছে অ্যাসুরেন্স নাই, যার বাবা মা এটা এক্সপেক্ট করে ও ডাক্তারিতে ফার্স্ট ইয়ারে যেই হচ্ছে পরিবারের হাল ধরবে, ও আজীবন সাফার করবে। এই কথাটাই আসলে আউট লাউড বলা যায় না, বলা কারণ যায় না, বললে টাফ মানুষজন হয়ে নিতে যায়, পারে না। টাফ হয়ে যায়। এখন এই টাইমে কি হয় যে তুমি তোমার ওই ডিগ্রির জন্য তুমি যদি টাকা তোমার এই একাডেমিক লাইফেই করে ফেলতে পারো, যেমন আমি পারছিলাম। হুম। আমি চেষ্টা ওটা তো এক্সট্রিম কষ্ট কিন্তু এটা। এক্সট্রিম কষ্ট ভাই। ডাক্তারি পড়ে টিউশন করানো বা টিউশনি করে টাকা ইনকাম করা অনেক কষ্ট, খুব কষ্ট। অনেক কষ্ট। তো এটা হলো গেল। এরপরে হলো এমডিএমএস এ যেটা বললাম, হুম। এফসিপিএস বললাম। তো এমডিএমএস এ কি জানো? আবার স্কুলে পড়তেছো তুমি। ওরে আল্লাহ! মানে স্কুল সকাল ৮টা থেকে ক্লাস শুরু হয়, আচ্ছা। ৭টা থেকে শুরু হয়, ২টা পর্যন্ত ক্লাস। উফ, বিকেলে আবার ডিউটি এই করতে বুড়া হবে। বয়সে। এবং বাইরে কোনো ডাক্তারি করা যাবে না। তাহলে সবচেয়ে আপনি এই খারাপ সময় যে তাহলে জিনিসটা আপনি এটা। এই সময় বিয়ে করবেন কখন? কিভাবে সংসার খাবো? করবেন কখন? ২০,০০০ টাকা বেতন দেয়। ২০ বা ২৫,০০০ টাকা। ওই যে রাস্তায় আন্দোলনের নামলো ওই যে তখন ইন্টার্নশিপের ছিল। আরকি ওইটা? না, ইন্টার্নশিপের পরে এমডিএমএস এ ও পিজি ডাক্তারের ইন্টার্নশিপের নাম পরে ছিল। যেটা? হ্যাঁ, বুঝতে পারছি। এমডিএমএস এ চান্স পাওয়াটা খুবই টাফ। আচ্ছা। ১০০ মধ্যে ২ জন বা ৩ জন চান্স পায়। মানে ১০০ ডাক্তারের মধ্যে ২ জন বা ৩ জন চান্স পায়। কোনো ক্ষেত্রে 0.01 ও দেখছি পার্সেন্টেজ। আল্লাহ! মানে এত ১০ জন এত কম্পিটিটিভ। এত কম্পিটিটিভ। সিট সংখ্যা অনেক কম। আমি কি সব করলাম? প্রাইভেট মেডিকেল বাড়ছে, সরকারি মেডিকেলে ৫,০০০, টোটাল ১৫,০০০ ডাক্তার বের হচ্ছে। এমডিএমএস এর সিট কয়টা? ২০০ বা ২৫০ টা। ও তাহলে মাই গড! পার্সেন্টেজ মানে মিলাই ইটস লাইক এগেইন হচ্ছে যে এখন আপনার ডিএমসি তে চান্স পাওয়ার মতো কম্পিটিশন। এক্সাক্টলি। তো ওই কয়জনই নিবে শুধু। তো চান্স পাওয়ার পরে আবার ৫ বছর। এবং এই ৫ বছর তুমি বাইরেও ডিউটি করতে পারবা না। নিষিদ্ধ। নিষিদ্ধ। তাহলে চিন্তা করো তাহলে সে কবে বিয়ে করবে, কবে কবে সেটেল খাবে। হবে? এই জিনিসগুলোও কিন্তু আমার ক্যারিয়ার চেঞ্জ করার একটা বড় কারণ। ভিউ। এবং এটা কিন্তু সত্য কথা, এখন প্রচুর ডাক্তার ক্যারিয়ার চেঞ্জ করতেছে ভিতরে। হুম। মানে অনেকে জানে না। এবং এই যে প্রশাসনে চেঞ্জ করতেছে, তো বহুত চেঞ্জ আচ্ছা, করতেছে। বিসিএস হলে কি হবে? মানে তারপর লাইফটা কিরকম? আচ্ছা, বিসিএস হলে তুমি সৎভাবে জীবনযাপন করতে চাও, বাংলাদেশে বিসিএস দিয়ে তোমার সংসার চলবে না। এটা কি মানো? এটা তো ভাই মানি দেখে বিসিএসটা দেই নাই। কিন্তু গালি তো প্রতিদিন হ্যাঁ, শোনা লাগে আপুর এটাই। কাছ থেকে। আমি হলো আমার এক ফ্রেন্ড আছে বরিশালে। ওকে বলছি যে বলছে আমারে জিজ্ঞেস করতেছে, "এই তুই তো মেলা টাকা কামাচ্ছিস এখন।" আমি বলি, "তুই তো বিসিএস করে।" বিসিএস দিয়ে আমার সংসারই চলে না। কথা সত্য কিন্তু। সত্য। সে চেম্বার জমাতে পারে নাই। ফ্যাক্ট। জমবে ইনশাআল্লাহ, আমি দোয়া করি। ২-৩ জায়গায় চেম্বার জমতেছে না। শুধু বিসিএস এর বেতন কত? অনেক কম। অনেক কম থাকে। দ্যাটস ওয়াই ওখানেও আসলে সংসারটা চলে যায়। কিন্তু তোমার কাছে যে লাক্সারিটা আসে না। এক্সপেকটেশন, হুম। লাক্সারিও না, এক্সপেকটেশন ফ্রম দ্য সোসাইটি। সবচেয়ে বড় খারাপ একটা জিনিস, যেটাতে আমি ভুগি হুম। সবসময়। এই এক্সপেকটেশন তোমাকে ভোগাবে। আমার কথা বোঝা গেছে? হুম। তোমার ফ্যামিলি, তোমার আত্মীয়স্বজন, তুমি ডাক্তার হইছো মানে তোমার অনেক টাকা এটা ফিল নিয়ে আছে। ট্রু। তারা হেল্প চাবেই। ট্রু। দিতে পারলে তোমারই ভাল লাগে, না দিতে পারলে তো কিছু করার নেই। কারণ ওইটা আমি নিষেধও করা যায় না। কারণ তারা ভিতরের পরিস্থিতি বুঝবে না। কেউ জানে না। হ্যাঁ, তার মানে বিসিএস হলে বাংলাদেশে থাকার জন্য তোমার বিসিএসটা জরুরি। হ্যাঁ। ডাক্তারি ক্যারিয়ারে থাকতে তুমি সেট হইতে পারবা। এই ফ্যাক্টর গুলা কাজ করে আসলে। এরপরে আস্তে সে আরো ডিগ্রি করে। তো পরবর্তী ডিগ্রিগুলো ইজি হয়ে যায়। একটা ডিগ্রি হলে পরে একই পড়া তো, মানুষ তো আর চেঞ্জ হবে না। কিন্তু ভাই এটা আজীবনের পড়াশোনার একটা আজীবন জায়গা। পড়াশোনা করতে হবে। কারণ মেডিসিন চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে। থাকতেই হবে। মানে ইটস লাইক মানে যদি আমি বলি, এবং আমি ডাক্তার কমিউনিটির প্রতি এইজন্য আমার প্রচুর হচ্ছে যে রেসপেক্ট, সত্যি কথা বলতে। কারণ খুবই মানে আনরিওয়ার্ডিং একটা প্রফেশন। একটা প্রফেশন যেখানে আপনি, এবং এটা আমি সবসময় বলি যে ডাক্তার সবাইকে সুস্থ রাখে, বাট ডাক্তার নিজে সুস্থ থাকে না। কারণ অসুখ ও নাকি সুস্থ থাকা কথা? সম্ভব না। সম্ভব না। প্রত্যেকটা ডাক্তারের নিজস্ব অসুখ আছে। হ্যাঁ, আছে। কারণ কি? কারণ হচ্ছে এটা সম্ভবই না। একটা মেডিকেল স্টুডেন্ট সে পড়তেছে যে প্রতিদিন তার রাতে ৬-৭ ঘন্টা ঘুমানো উচিত। অথচ সে নিজেই ২ ঘন্টা পরে পরীক্ষা দিতে যাচ্ছে। এখন এইখানে এটাই লাইফ। একটা জিনিস যে বলি যে এখানেও ওই একটা থিওরি কাজ করবে যে ৫ টা আঙ্গুল সমান হয় না। হুম, সব হুম, হুম। ডাক্তার সৎ না। হুম। স্বাভাবিক। এইজন্য আমাদের দুর্নামটা হয়। মেক্সিমাম ডাক্তার একটা মানুষ কখনো কি চাবে যে আমার পেশেন্টটা আমার সামনে মারা যাক? কখনোই চাবে না। এটা একটা মানুষ হিসাবে কেউ কিন্তু কেউ করে চাবে না। না। চেষ্টা করে।
কিন্তু কিছু ডাক্তার তো স্বাভাবিক। এখন ব্যবহারও কয়েকজনের তো জন্য না, সবার একরকম কয়েকজনের না। জন্য আসলে সবার নাম সবার খারাপ। নাম খারাপ এবং হয়। হ্যাঁ, সবচেয়ে যেটা সত্য কথা যে বাংলাদেশের ডাক্তাররা যত কম খরচে আপনাকে চিকিৎসা দেয় এবং যে মানের চিকিৎসা দেয়, সেম চিকিৎসাটা পেতে অনেক গেলে আপনি যদি ইউএস বা ইউকে তে যান, ইউ আর ডুমড। সম্ভব না। আমার একটা ফ্রেন্ড কানাডাতে, মানে ও ডাক্তারের সিরিয়াল পাচ্ছে না, মানে ভিজিটের জন্য ও অ্যাপ্লাই করে বসে আছে, টাকা নিয়ে বসে আছে, তারপরে ডাক্তার ওকে দেখতেছে না, না, বিকজ serial। ওইখানে এত শর্টেজ। আমরা আসলে সত্যি কথা বলতে কি, হ্যাঁ এটা ট্রু যে আমাদের একজন ডাক্তারের ভিজিট করতে গেলে 500 টাকা 600 টাকা চায়, বাট এখানে এটাও মাথায় রাখা লাগে যে অনেক গরিব মানুষ তারা ঢাকা মেডিকেলে অনেক কম টাকায় চিকিৎসা 10 টাকা পাচ্ছে টিকিট। পাচ্ছে এবং তারা নাহলে নাহলে তারা সরকারি কোথায় হাসপাতালে ডাক্তার 10 টাকা দেখাইতো, টিকিট। নাহলে কোথায় তারা ডাক্তার দেখাইতো। দেখেন তো আমরা অবস্থা। জাস্ট যে প্রাইভেটে আমাদের আমাদের নিজস্ব কনভিনিয়েন্সের জন্য আমরা যাই, আমরা গেলেও কিন্তু আমরা ঢাকা মেডিকেলে দেখাতে পারবো এবং আমাদের ওই সেম ডাক্তারটাই দেখবে যে কিনা আবার পরে বিকালবেলা প্রাইভেটে দিবে। পার্থক্য হচ্ছে ঢাকা মেডিকেল আমাদেরকে ওই ওই একটা জায়গাতে রোগীর মধ্যে ধরো দাঁড়ায় থাকতে হ্যাঁ, হবে। যে 10টা পেশেন্ট যদি সে ঢাকা মেডিকেলে পাইতো, হুম, 8টা থেকে 10টা, হ্যাঁ 10টা পেশেন্ট দেখতেছে, সে তোমাকে আধা ঘন্টা সময় দিয়েই দেখতো। সময় দিয়ে দেখতো, বাট এখন তো সে সময়টা নাই তার। এখন সে সময়টা নাই। 100টা পেশেন্ট লাইনে দাঁড়ায় আছে, টিকিট কাটতেছে আরো 50 জন, সে কি True. করবে? এবং ভাই লেটস বি অনেস্ট, এটার জন্য সে টাকাই বা কত পায়? এখন না, ওই যে ফিক্সড বেতন, আলাদা তো ফিক্স কোনো বেতন, কিছু নাই। এক্স্যাক্টলি। টাকারও ফ্যাক্ট না, ওর ওই এটা দেখতেই হবে। হুম হুম এখন হুম এইটা হুম। আসলে সমস্যাটা হলো আমাদের প্রশাসনিক সিস্টেমের জটিলতা, সিস্টেমের সমস্যা। এই সিস্টেমে কেউ তো হাত দিতে পারি না। সিস্টেমের সিন্ডিকেট খুবই খারাপ। এখানে যে যায় সেই লোভী হয়ে যায়। সেই লোভী হয়েছে। দেশে যেই ওই যে ক্ষমতায় মানে সে লোভী যে হয়। যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটাই পুরো বাস্তব। কথাটা এটা। যদি কোনোদিন আমরা আশা করে আছি, যদি কোনোদিন চেঞ্জ হয়, পরিবর্তন হয়, আমরা সুফল অবশ্যই পাবো। ইনশাল্লাহ। আসলে এটাই সবার জানা দরকার যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মানুষই না কাইন্ড অফ ভিকটিম এখানে। আরেকটা জিনিস তোমাকে আমি বলি, তাহলে তুমি মজা পাবা। সেটা হলো, ধরো তুমি একটা হসপিটালে ভর্তি আছো, হুম হুম ভর্তি হলে তোমার বিল আসছে 10,000 টাকা। হুম হুম। একটা ডাক্তারের বিল সেখানে 1,000 টাকা বা 500 টাকা। ও আচ্ছা, হসপিটাল সিন্ডিকেটটা তো বিশাল সিন্ডিকেট। হসপিটাল সিন্ডিকেট বিশাল এটা সিন্ডিকেট। আমরা অনেকে এটা জানি। আমি বলতে পারি, কারণ আমি এই ক্যারিয়ারে নাই। আমি হ্যাঁ, ডাইরেক্ট বলতে কিন্তু পারি। যারা ওনারা কেউ জীবনে বলবে না হ্যাঁ, এটা। কোনো ডাক্তার বলবে না। আমি বলতে পারবো, কারণ আমি এই ক্যারিয়ারে নাই। এখানে আসলে মানে লাভ করে দিন শেষে ব্যবসায়ী, হ্যাঁ। ডাক্তার কিন্তু আসলে এখান থেকে লাভ ওই বেড করতে পারে না। ভাড়াটা কত, ওটাও মনে যায় যে ডাক্তার খাইছে। হুম হুম হুম। টেস্টের বিল কত, মনে করে যে ডাক্তার ডাক্তার খাইছে। খাইছে। এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা। ওই ডাক্তারের ওই ক্লিনিকে বসতে গেলে ওই ক্লিনিকেই রোগীটাকে তোমার টেস্ট করতে পাঠাইতে হবে, নাহলে ওর চাকরি থাকবে না, ও চাকরি ওখানে থাকবে বসতে না। পারবে না। ও বসতে না পারলে ওর কাছে রোগী আসবে না। এবং রোগী চক্র ঢাকাও বললাম না, পুরো বাংলাদেশের 64টা জেলায় দালাল ছাড়া, ডাইরেক্ট বললাম, দালাল হুম, ছাড়া রোগী এখন কোথাও যায় না। কথা ট্রু। এই দালাল 40% চায়, এবং তারা খুবই মোলায়েম সম্পর্ক থাকে রোগীর সাথে। যে এই বুঝোই তো, এই রোগ ওই দালালের সাথে সিন্ডিকেটের হলো সম্পর্ক, বুঝতে পারছি। হসপিটাল সিন্ডিকেট। দেন কি পায় ডাক্তার, তা তো বুঝতেই পারতেছো। তারা সারাদিন এসে 24 ঘন্টা যদি ডিউটি করে, সে মনে করো 24 ঘন্টা ডিউটি করলে সে পাবে হলো 2,000 টাকা বা 2500 টাকা, 1500 টাকাও হয়। ওই যে বললাম না, স্যাচুরেশন হয়ে গেছে, হুম হুম যার কারণে এখন 1500 টাকাতেও হয়। ইনফ্যাক্ট এমনও হয়ে গেছে যে সাধারণত আগে যেটা হইতো যে ডাক্তার ইন্টার্নশিপ করার পর যখন বের হয় তখন প্রাইভেট মেডিকেল গুলোতে অ্যাটলিস্ট তারা হচ্ছে যে ইমার্জেন্সি ডক্টর বা 10 অন্য থেকে জায়গাগুলো 15,000 টাকা পায়। আগে আগে চাকরি পেত, এখন এই চাকরিটাও পায় না, 10-15 হাজার টাকা স্যালারি চাকরি পাচ্ছে হ্যাঁ, না, মানে এত আচ্ছা, বেশি স্যাচুরেশন চলে আসছে। স্যাচুরেশন চলে মানে আসছে। এটা বাংলাদেশের সিসি ডিগ্রির মতো। এটাই হলো সমস্যাটা। আশা রাখতেছি কোনোদিন প্রোটোকল চেঞ্জ হবে, সিস্টেম চেঞ্জ হবে। আর হসপিটাল মালিকগুলো কিন্তু ডাক্তার হয় না। না, এটা তো খুবই এটা রেয়ার, তো এরা তো ব্যবসায়ী। খুব রেয়ার। এদের এত টাকা হবে কিভাবে? আসলে ভাই এরা হয় হচ্ছে যে মনে করেন যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক টাকা হয়ে গেছে, আর কোন সেক্টরে যাওয়া যায়, হেলথ সেক্টরে ঢুকে। তারা এটাকে হেলথ সেক্টর বলে, তারা এটাকে হসপিটালও বলে না। এই জায়গাগুলো চেঞ্জ হওয়া দরকার। কোন ডাক্তারকে নিয়ে আসলে, কর্মরত ডাক্তার এই উত্তর দিত না, আমি দিয়ে দিলাম, তোমার উপকার হবে তোমার। ভাই পডকাস্টের একটা গুরুত্বপূর্ণ অংশে চলে আসছি। আমরা আপনার মিডিয়ামের জার্নি শুনলাম, বাংলাদেশের ডাক্তারি সত্য জানলাম, আমরা একই সাথে আপনার হচ্ছে যে ভেঞ্চার্স সম্পর্কে জানলাম, উদ্যোক্তা কিভাবে হইতে হয় সেগুলো অনেক কিছু আপনার কাছ থেকে শিখলাম। বাট আপনি একটা কথা লেখেন প্রায় ফেসবুক পোস্টে, যেটা নিয়ে আমি অনেকদিন ধরে প্রশ্ন করতে কোনটা? চাচ্ছিলাম। লেখেন যে হচ্ছে আমি মাটি খেয়ে বড় হওয়া মানুষ। আচ্ছা, এই কথাটার অর্থ কি? এই কথাটা কেন লিখেন? এই করুণ কথা আমি কোনোদিন কাউকে বলি নাই। আচ্ছা, আচ্ছা, বলতে হবেই। আমার কাছে মনে হয় কি ভাই, মানে অনলাইনে আমি এটা বিশ্বাস করি, আমি যত অথেন্টিক থাকবো, আমি যত মানুষকে আমার গল্পটা বলবো, কিছু মানুষের কাছে এটা ন্যাকা লাগবে, কিছু মানুষের কাছে এটা অসহ্য লাগবে, বাট একজন মানুষ যদি থাকে যে কিনা গল্প থেকে অনুপ্রাণিত হবে, আমার ওইটাই পাওয়া। আমি চাই আপনার গল্প থেকে কিছু মানুষ অনুপ্রেরণা পাক। আচ্ছা, আমিও আসলে একজন, সোজা কথা যেটা বলি, আমার দাদা ছিল জেলে, আচ্ছা। জেলে মানুষ, হুম। জেলে বা কৃষক আর কি। তো আমার বাবা একমাত্র হলো ইন্টারমিডিয়েট পাস করার পরের আছে ডিগ্রি আচ্ছা। পাস করা,
এবং তিনি কোনোভাবে একটা সরকারি চাকরি পেয়েছিলেন। আচ্ছা। ক্লার্ক, ক্লার্ক। আচ্ছা। অফিসিয়াল ক্লার্ক এবং একটা সরকারি চাকরি, ক্লার্কের বেতন খুব একটা হয় না। সত্য। আ না হলেও সমস্যা ছিল না। যা হইতো আমাদের ফ্যামিলিতে তো আমি একাই, আমার ভাই-বোন নাই। আমরা মোটামুটি সরকারি কোয়ার্টারে থাকতে পারতাম হুম, হুম। এবং আম চলে যেত সংসার। আচ্ছা। মানে কোনো উচ্চাকাঙ্ক্ষা তো ছিল না। আমার বাবা আমাকে একটা শুধু খেলনা গাড়ি কিনে দিছিল একবার, লাল গাড়ি। ব্যাস এই আমার জীবনের খেলনা। আম্মা এখনো বলে যে, "তোর তো এই একটাই খেলনা, ওটা এখনো আছে।" আমার অত চাহিদা ছিল না। আমার মামা এখনো বলে যে, "ওকে ৳২ দিলেই হইতো।" আসলে আমাকে ৳২ দিলে আমার দিন চলে খুশি। যেত। খুশি। ৳২ দিয়ে আমি খুশি। এভাবে চলছে। সবই ঠিক ছিল। কিন্তু সমস্যাটা হইছে আমি যখন 9 এ পড়ি, আচ্ছা, তখন আমার বাবার চাকরিটা সমস্যা হইছে। আচ্ছা, আচ্ছা। যে কারণে তার ফুল বেতন বন্ধ হয়ে গেছে। ওকে। একটা ফ্যামিলি বাইরে থাকে, হুম, বাচ্চা পড়তেছে, বেতন বন্ধ। অনেক হুম, বছর ৩ থেকে ৩.৫ বছর। বেতন বন্ধ হয়ে গেছে। কি রাজস্ব খাতে ট্রান্সফার হয় না কি জানি চাকরিতে হয় এই হুম, ঝামেলা হুম। করে। তো তাহলে বুঝো তখন আমাদের কি অবস্থা। আমি তখন 9 এ পড়ি। আমার তখন পড়তে হয়, টিউশনি পড়তে হয়। আচ্ছা, তো আমার স্যাররা আমাকে ফ্রি পড়াইছে। কারণ আমাদের আচ্ছা। খাওয়াই তো জোটে না। বেতন হুম, হুম। নাই কি খাবো? আর আমার তো আমি আগেই বলছি আমার বংশে আর কেউ নাই। আচ্ছা। আমি আল্লাহর রহমতে এখন আমি মোটামুটি আমার পুরো বংশই দেখি। হুম, আল্লাহ আমি মনে মাশাআল্লাহ। করি যে তাদের নিয়াত এটা 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 অনেক বড় একটা নিয়ামত। তাদের রিজিক আমার হাতে দিছে। তুমি দেখবা মিডিয়ামে মিডিয়াম কিন্তু অফিসিয়াল বা চলে যাইত। কি যেন কর্পোরেট অফিস হয়ে যাইত। হুম। যদি আমি ওই টাইপের লোক আনতাম। কিন্তু তুমি যাদেরকে দেখবা অফিসে গেলে সব আমার আত্মীয়। ও আচ্ছা, আচ্ছা। এটা সব আমি আমার জানতাম আত্মীয়। না। হ্যাঁ? ইচ অ্যান্ড এভরিওয়ান আমার ভাইগনা, ভাতিজা এদের ফ্যামিলি গুলোতে আমিই টানতাম। না, মিডিয়াম একটা হোম অফিস টাইপের যেটা হোম আমার কাছে মনে হইছে। হ্যাঁ, ফ্যামিলি মানে ওখানে কেউ বাইরে নাই। হাসান যে আছে ও হ্যাঁ, হলো হ্যাঁ। আমার ভাতিজা। ও আচ্ছা, আমার আচ্ছা, চাচাতো আচ্ছা। ভাইয়ের ছেলে। আচ্ছা। হ্যাঁ, তো আ ও এদের সবাইকেই করতাম। তো এখন আলহামদুলিল্লাহ তো পারতেছি। এদেরকেই রেখে দিয়েছি, "তোমরা চাকরি করো, তোমরাই খাও।" আমার নিউট্রিয়ামের সবাই ভাই। ভাই, আচ্ছা, আচ্ছা, ভাবিরা। আচ্ছা, আচ্ছা। বাইরে কেউ নাই। আমি মনে করি না, আপনার নিজের যে কোনো এগ্রো কাজই ফার্মটা ওইটাও হচ্ছে যে ছিল নিজেরাই, আত্মীয়রাই। আত্মীয়রাই। আচ্ছা, এরা দূরে, দূরে ছিল। একেকজন চাকরি করত, একজন গার্মেন্টস এ চাকরি করত। আমি নিয়ে বলছি যে, "এখানে থাকেন, ভাইরা, ভাইরা মিলে একসাথে দেখতে তো পারি। যা পাই নিজেরাই খাবো।" এই মাশাআল্লাহ। হোক লাভ, হোক লস এগুলো নিয়ে মাথা হুম, না। হুম, আমি এটা পারছি। তো আমি তো আগেই বলছি যে, আমার আসলে শিক্ষিত কেউ ছিল না। হুম। মানে ইন্টারের উপরে কেউ নাই। তো আসলে কি ব্যাকআপ পাইছিলাম আমি? কোন আর্থিকভাবে কি আমরা ব্যাকআপ পাওয়ার মতো? ব্যাকআপ না মানে ভাই আসলে আমি জাস্ট এটা ভাবতেছি যে ঐরকম প্রেক্ষাপট থেকে আপনি ডিএমসি তে চান্স পাওয়াটাই তো একটা বড় পাওয়া। তো ওই লাইনে আমার স্যাররা আমাকে ফ্রি পড়াইতো। ম্যাথ স্যার। আচ্ছা। এখনো স্যার মনে রাখছে আমাকে। হুম, এখনো হুম। স্যার কোনো সমস্যা হলে আমার আম কেমিস্ট্রি স্যার আমাকে ফ্রি পড়াইছে। আচ্ছা, আমি ৪-৫ জায়গায় একটা স্যার শুধু হাফ ফি নিত। আচ্ছা, বাকি সব স্যার আমাকে ফ্রি পড়াইত আচ্ছা। স্কুলে। তো কোনোমতে আমরা তো প্রচুর দেনায় পড়ে গেছি হুম, স্বাভাবিক। হুম, সংসার চালাইতে তো অন্তত দেনা লাগে। তো আম ইন এসে এসএসসি শেষ হইছে। এরপরে আব্বা ওই বদলি হয়ে গেছে রাজশাহীতে। হুম, হুম, হুম। রাজশাহীতে চলে গেছে। তখন রাজশাহীতে চলে যাওয়ার পরে ১.৫ বছর পরে আব্বার চাকরিটা ঠিক হইছে। আচ্ছা, আচ্ছা। মানে এই যে ভাইটাল টাইমটা, এই টাইমটা আমাদের খুব কষ্টে গেছে। হুম। তো ইন্টারমিডিয়েটেও আসলে আ স্যাররা আম কমই পড়ছি। আচ্ছা, যে আচ্ছা। স্যারের কাছে যতটুকু হ্যাঁ, কমানো যায়। ৳৪০০ দেওয়া লাগতো সে স্যারকে ৳২০০ দিয়ে পড়তে পারছি। স্যাররা এই হেল্পটা করছে আমাকে। হুম, হুম। এইজন্য এখনো স্টুডেন্টরা আমার এই জিনিসটা জানে না যে আমি স্টুডেন্টদেরকে হেল্প করি কিন্তু গোপনে করি। কারণ কোন স্টুডেন্ট যদি আমাকে মেসেজ দেয় এবং হুম, হুম। আমার মনে হয় যে সে যোগ্য, আমি তাকে ফিরাই না। আমি ভাই এই জায়গায় আমি একটা জিনিস এড করি। আল্লাহর রহমতে হ্যাঁ, সত্য কথা আমার টাকা-পয়সার মানে এই অভাবটা দেখতে হয় নাই। বাট মানে আমি এই জিনিসটা আমিও করি এট লিস্ট হেল্প এটা করাটা। করা উচিত। হেল্প করাটা কিভাবে করি ভাই জানেন? আমার হেল্পটা ডিফারেন্ট যেহেতু আমার অফলাইনে স্টুডেন্ট অনেক। এবং অনলাইনেও আমি ছাড় দেই। এটা মানে চেষ্টা করি যতক্ষণ না দেওয়া যায়। কারণ এখন আসলে অনলাইনে fraudulent এটা বোঝা যায় না। নিয়ে নেয়। নিয়ে এইটার নেয়। তো কারণেই অনলাইনের জন্য আমি চেষ্টা একটু করি না দিতে। না করে। অফলাইনে ভাই যেটা অনেক সময় হয় মনে করেন অনেক স্টুডেন্ট কিন্তু কম দেয়, বেশি দেয়। হ্যাঁ? এটা একটা গার্ডিয়ানকে দেখলে তুমি বুঝবা। বুঝবো এবং এটা আমি এই অফিসকে একটা ডিরেক্টলি বলে প্রসেস। দেই যে, "আমার ব্যাচে যদি এরকম কেউ থাকে সেটা আপনি কথা বলে মানে নিয়েন। তাকেও জানানো আমাকে যাবে না। কোনদিন জানাবেন না।" না, হ্যাঁ, আমি এটা বলি যে, "আমাকে কোনদিন জানাবেন না আমার কোন স্টুডেন্ট কত টাকা বেতন দেয়।" কারণ যেদিন আমি অনেকেই জানবো এটা, সেদিন আমার কাছে অটোমেটিক্যালি একটা বায়াস তৈরি হইতে পারে যে, "ও তো কম বেতন দেয়, ও বেশি বেতন দেয়।" আমার মধ্যে যেন এটা বায়াসেস কোনদিন নাই আর। আমার কাছে আবার এটা আবার উল্টা। তোমার আমার পয়েন্ট। কাছে যেন কোনদিন এটা নাই আসে, আমি জানতেই চাই না যে কে কত টাকা দিচ্ছে। আমি সবাই আমার কাছে স্টুডেন্ট। এইটা ঠিক। আমি এইটা বিশ্বাস করি আমি বেশি। আবার এই স্টুডেন্ট গুলা যেগুলো ধরো রিয়েলি আসলে হুম, অভাবী হুম।
আমি তো জানি যে একে ছাড় দেওয়া হয়েছে। হুম, না, আবার কিছু ক্ষেত্রে জানিও না। এখন আমি প্রসেস করে দিছি যে যদি মনে হয় যে দেখে বা কথা বলে হুম, যে হুম, হুম, ছাড় দেওয়া ইচ্ছা মতো দিয়ে দিবা। হুম, হুম, তো আমি আবার এদেরকে বেশি কেয়ার করি। কারণ আমি ওই টাইমে এইটা ভুগছি। হুম। যে আমার নিজের কাছেই মনে হইতো যে স্যার মনে হয় আমাকে একটু অন্য চোখে দেখে। বুঝতে পারছি, স্বাভাবিক যে এবং কম দেন। এই এটাই কারণে হীনম্মন্যতাটা আমি ওই থাকে। স্টুডেন্টটাকে আমি বেশি দেখি। আচ্ছা। ও ও মেসেজ দিলে আমি সবার আগে রিপ্লাই দিই। ওকে আমি জিজ্ঞেস করি নক দিয়ে যে, "তোর কি অবস্থা?" যাক, কারণ আমি মনে করি যে ও যদি বেইমান না হয় ও সারা জীবন মনে রাখবে। ট্রু। যে ভাইয়া এটা আমি হেল্প করছিল। মনে আজীবন। রাখাটাই তো অনেক। ও দোয়া হ্যাঁ, ওর করবে, কিছু করা লাগবে না কিছু আমার করা জন্য। ও লাগবে না। মনে দোয়া রাখছে এটাই। করবে এটাই হ্যাঁ, এনাফ। এতটুকুই। এটাই ও এনাফ। মন আমি থেকে আমার কৃতজ্ঞতা স্যারদেরকে দিচ্ছে। এখন শ্রদ্ধা ভরে স্মরণ করি না? হ্যাঁ, এই যে স্যার আপনি আমাকে হেল্প আজকেও তো করছে। বলতেছেন তাদের কথা। স্যার যদি অসুস্থ হয় আমি বলি ঢাকায় এসে আপনি আমার বাসায় পড়ে থাকবেন। এখন আমার এক ম্যাডাম আছে এখনো প্রায়ই ফোন দেয়। কোনো ইয়ে হলে। মানে তার সুখ-দুঃখের আলাপ আমার সাথে। "এই অপু কি অবস্থা? কেমন আছিস?" এটা তো অনেক কিছু, অনেক বড় অনেক একটা বড় পাওয়া। পাওয়া। তো এরপরে যেটা বললাম যে ওই ইন্টারমিডিয়েট আমার পার হলো। তারপরে আসলে মোটামুটি ওই আব্বার চাকরিটা ঠিক হয়ে গেছে। হুম, হুম, হুম। আমি আসলে ওই ভাইটাল টাইমটাতে আমার খুব কষ্ট হইছে আমাদের। আমাদের একটা জিনিস এখন আব্বা রাগ করে কিনা যদি কখনো তার চোখে যায়। তারপরেও বলি যে আমার যদি অসুখ হইতো আমাদের, তো আব্বা একদিন যাইতো যে ডাক্তারটা কোথায় বসতে। ২য় দিন যাইতো ভিজিট কত আনতে। ৩য় দিনে আমি সুস্থ হয়ে যেতাম। মানে ফার্স্ট দিন যে ডাক্তারের কাছে যাবো, ওইটার মতো আমাদের এবিলিটিটা ছিল না এক টাইমে। তো এরপরে হইছে কি আব্বা তো ঠিক হইছে। পরে বেতন-টেতন সবই ঠিক হইছে। তারপরে মোটামুটি ভালোই সচ্ছল আমরা মতন হইছি। কিন্তু জানোই তো আমি তো আগেই বলে দিছি যে আব্বার পোস্টটা কি ছিল। হুম, হুম, তার হুম। মানে অত হাই বেতন কিন্তু না, ছিল না। কোন স্কেল হয় নাই। তো আস্তে, আস্তে যখন মেডিকেলে চান্স পাইলাম, আমি শুধু ১ম ১ মাস আব্বার থেকে টাকা নিছি। জাস্ট ১ম মাস। হ্যাঁ, জাস্ট ১ম মাস টাকা নিছি আর ভর্তির টাকাটা নিছি। এরপরে আমি আমার খরচটা আমিই চালাইছি। এই টিউশনি করে-টরে হুম, হুম। পুরোটা ইয়ে মানে তারপরে আর কখনো ইয়ে করতে হয় নাই। এভাবেই আসলে উঠা। এজন্যই তো বলি আমার মেয়ে তো জন্ম হওয়ার পরে মনে করো যে বিল্ডিং দেখছে এসি ছাড়া বাঁচে না। তো আমি এসি কি? আপনার মেয়ে আপনার লাকি চার্ম। এটা সত্য কথা। লাকি। ও হওয়ার পরেই আসলে আমার পরিবর্তন আসছে আমি হুম, হুম, মনে হুম, করি। হুম। তো এটা অবশ্যই আল্লাহ প্রদত্ত একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। একটা বলে যে নিয়ামত। মেয়ে বাচ্চা নাকি নিয়ামত। আমি সত্যি এটা বিশ্বাস এটা করি। আমাদের নিজেদের ফ্যামিলি তো আমার নিজের ছোট বোন হওয়ার পরে আমাদের গাড়ি হইছে। হ্যাঁ, এটা এটা হয়। এটা এটা সত্য কথা। তো ওকে তো এখনো তো তোমার ভাবি মাঝে মধ্যেই বলে যে আসলে আমরা কোনোদিন এরকম গাড়িতে চড়বো বা আমাদের ফ্ল্যাট থাকবে নিজের, আমাদের নিজেদের বাড়ি থাকবে আমরা কোনোদিন কল্পনা করিনি। ও আসলে এরকম একটা ঘটনা না বললেই হয়। আ এক আমার ফ্রেন্ড আছে খুব ক্লোজ আচ্ছা। সাইকোলজিস্ট সে লাইফ স্প্রিং এর হুম, সাইকোলজিস্ট। আমার স্কুল ফ্রেন্ড একবারে। আচ্ছা, ও ও আর আমি এখনো এক বিল্ডিং এই থাকি। ওর জন্য আচ্ছা। আমাদের ফ্রেন্ড সার্কেল এখনো টিকে আছে। যাক মাশাআল্লাহ। তো ও তখন আ ওই যে অনার্স করে মাস্টার্স করতে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। হুম, ওর মামা ওখানে আ টিচার ছিল তো ওইখানে আচ্ছা, কোয়ার্টারেই আচ্ছা। থাকতো। আমি তো হলে থাকতাম। হুম। আর তোমার ভাবির সাথে তখন আমার রিলেশন চলে আসে। হ্যাঁ? সবাই জানে। অপু ভাই এমনি অনেক প্রেমিক পুরুষ। এটা সবসময়। আজ অলওয়েজ এখন অন্য নারীও তো প্রেম অলওয়েজ করতে ইচ্ছা করে। রোমান্টিক। সে কই? অলওয়েজ রোমান্টিক। আচ্ছা তো যেটা বলতেছিলাম, তো আমার পকেটে হলো ওই যে ও আসতো হলো নাখালপাড়া থেকে। হুম, ওইখানেই আমরা বসতাম, চাটা খাইতাম। আমার ফ্রেন্ডরাও আসতো। আর হলো আমি আসতাম হল থেকে। তো যাওয়ার টাইমে আমি আমার ফ্রেন্ড থেকে ৳১০০ ভাড়া নিয়ে যাইতাম। নিতাম। হুম। নেওয়ার পরে আমি ৳২০ নিতাম, ওকে ৳৮০ দিতাম। এই হলো আমাদের হিসাব খরচ। আমার কাছে টাকা নাই, আমি কি করব? কারণ ওর তো রিক্সা ভাড়াটা দেওয়া লাগবে যাওয়ার। হুম। ওর ৳৮০ রিক্সা ভাড়া থাকতো। আমার ৳২০ আমি ওটা দিয়ে পরে চাটা খাইতাম। এই হলো আমাদের হিসাব। তো ওই ফ্রেন্ডের একটা কাহিনী আছে যে ও আমাকে এখনো বলে যে, "তুই তো আমার রক্ত বেচেও খাইছস।" মানে এটার ব্যাখ্যাটা কোথায়? ওই টাইমে ওর একজনের ব্লাড লাগবে। আচ্ছা, তো ওর ব্লাডের সাথে ওই গ্রুপটা মিলে গেছে। আচ্ছা। তো মিলে যাওয়ার পরে এখন ওকে নিয়ে গেছি আমি। আমার কাছেই চাইছে ব্লাড। আমি বলছি, "তোর তো এইটা, তাহলে চল দিয়ে আসি।" তো ব্লাড দেওয়ার পরে এখন ও কোনো টাকা পয়সা নিবে না। মানে কিছু খাবেও না। আমি বলছি যে, "টাকা পয়সা নিবি না কেন? যা দিতেছে দে।" না খাইয়ে নিবনি। বলে, "না, না, না খবরদার নিস না।" আমি বলছি, "আমার তো আত্মীয়, ওই হ্যাঁ, মোটামুটি পরিচিতর মধ্যে।" আমি বলছি, "হইছে খরচ-টরচ তো হয়ই, ওকে খাওয়াবো।" দেও ৳৫০০ দিছে। সেই ৳৫০০ দিয়ে ওকে সহ খাইছি। আচ্ছা। তাও শুধু আমাকেই দোষ দেয়, আমি নাকি ওর রক্ত বেচে রক্ত খাইছি। ভিজে খাইছে। ওটা তোকে তো ডাব খাওয়াইছি, বিসমিল্লাহ কাবাব খাওয়াইলাম। তো ওইটা কি রক্ত বেচা খাওয়া হইছে আমি জানি না।
তো টাকা নাই পকেটে। ও আচ্ছা, এই জন্য যে মাঝে মাঝে লেখে বলেন আপনি যে আমি তো ফ্রেন্ডের রক্ত বেঁচে খাওয়া মানুষ। তো টাকা নাই পকেটে, 500 টাকা দিয়েছি, আমরা 2 ফ্রেন্ড মিলে 200 টাকা খাইছি, হুম। 300 টাকা আমার থাকছে, আমি 3 দিন চলতে পারছি, সমস্যার কোথায়? ঠিক আছে, তো ওটা তো মন থেকেই দিছে, তার True. উপকার হয়েছে। এই হলো আমার জীবনের কাহিনী। তবে এইগুলা এই লাইফে মনে হয় ফার্স্টই বললাম। আমি তো বলছি কিন্তু ভাই যে আমার কাছে না এরকম পুরো জিনিসটা এখন মানে ম্যাজিক্যাল লাগতেছে। মানে যেমন আপনি এত কষ্ট করে বড় হয়েছেন এবং আমি জানি আপনি অনেক কিছু এখনো ক্লিয়ারলি বলেন নাই। না, আমি কখনোই আপনি খুব বলি এটা নাই। চাপায় বলছেন, একদম ভাষা বলছেন। সেখান থেকে আপনি ডিএমসিতে চান্স পেলেন, ডিএমসিতে তো কষ্ট করে পড়লেন। প্রথমত ডিএমসিতে চান্স পাওয়া ইটসেলফ অনেক বড় একটা জিনিস। আপনি যেই প্রেক্ষাপট থেকে উঠে এসে চান্স পেয়েছেন, এটা ইমেন্স। মানে এটা আসলে এখন থাকে কয়েকজন, ধরো ব্যাচেই থাকে। যেমন আমার রুমমেট গুলো সবগুলো বড়লোক ছিল। একজন তো বলতাম তোর চিনি ফ্যাক্টরির মালিক। তো থাকে সব ধরনের সব কিছু ধরনের মানুষই থাকে, থাকে, অফ সবার কোর্স। জীবনেই একটা ট্র্যাজেডি থাকে। তো এই ভাই ট্র্যাজেডির ট্র্যাজেডি আমি এই ভিতরে কারণে বলার চেষ্টা করতেছি যে আপনি এখান থেকে মানে সাধারণত আমি যেটা দেখছি ভাই, মনে করেন যারা একদম শূন্য থেকে উঠে আসে না, এই মানুষজনগুলোর মানে হাত বড় হয় না। এটার কারণটা কি? মানে সবসময় ওই মানুষজনগুলো হচ্ছে যে তার নিজের ওই পাস্টটা মনে থাকে। আমি জাস্ট এটা রিলেট করার চেষ্টা করতেছি যে আপনি যখন এই অবস্থায় আসলেন, মানে ডিএমসির অপু ডক্টর অপু থেকে আস্তে, আস্তে আপনি মিডিয়ামের অপু ভাই হইলেন। গ্র্যান্ড সেলিব্রেশন আইডিয়াটার সময় আমি জানি একটা গ্র্যান্ড সেলিব্রেশনে কত টাকা যায়। আপনি যেভাবে ২ হাত খুলে খরচ করলেন, বাবা মানে আমি জাস্ট এটা বুঝার চেষ্টা করছি যে একজন মানুষ যে কিনা এরকম অবস্থা থেকে আসছে কিন্তু তার হাত এত বড় এবং তার মন এত বড়, এটা ভাই আসলে খুব রেয়ার কিন্তু। এটা আমি সত্যি কথা বলছি, খুবই রেয়ার। কারণ জেনারেলি মানে ভাই যে অভাব দেখে বড় হইছে তার কাছে প্রতিটা টাকার একটা আলাদা মায়া থাকে। অফকোর্স আপনার প্রতি টাকার প্রতি মায়া আছে, কিন্তু যে মানুষকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে যে আপনার একটা উদারতা, এটা ভাই আসলে আমি কখনো দেখি নাই। এটা কিন্তু ভালো লাগা থাকে অনেকের, যে আমি দিয়ে খুশি। হ্যাঁ, এই জিনিসটাই বলতেছি যে দিয়ে খুশি হওয়ার মানে মানে এটা আসলে সবার কিন্তু থাকে একেকজনের না। ক্ষেত্রে একেক রকম, এটা তুমি মিলাতে পারবা না। মানুষ ভেদে যে কেউ দিয়ে খুশি হয়, কেউ না দিয়ে খুশি হয়। আচ্ছা। একেকজন না একেক এই রকম। কথাটা ভাই কেন বললাম, আম এই গল্পটা বলার একটা কারণ হচ্ছে ভাই আমি যে আমাদের তো স্লগ ওভার একসাথে কোর্স নামতেছে। যখন এই পোস্টটা আমি দিলাম, তো একজন হঠাৎ করে আমার পোস্ট নিচে কমেন্ট, সবাই কিন্তু খুব খুশি অপু ভাইয়ের সাথে আসতেছে এসে। এখন কমেন্ট করছে, "ছি আপনারা তো অধঃপতন।" সে আপনাকে কটাক্ষ করতেছে। তখন আমি বললাম বা আরেকজন বলছে যে, "অপু ভাই আবার কোন দিক থেকে ভালো এলো বা পুকি টিচার হলো, সে তো স্যাভেজ।" তখন আমি বললাম যে, "দেখেন প্রতিটা মানুষের একটা অনলাইনে পার্সোনা থাকে। সবাই তো অনলাইনে তার সব গল্প বলে না। কিন্তু মানে প্রত্যেকটা মানুষের অফলাইনে বা আসলে ক্যামেরার বাইরে একটা গল্প আছে। ওই গল্পটা যখন আপনি জানবেন তখন আপনি মানুষকে ভিন্নভাবে দেখবেন। আপনার যেই স্টুডেন্ট গুলা আজকে এই ভিডিওটা দেখবে, তাদের না আপনাকে তারা ভিন্ন চোখে দেখা শুরু করবে। যে আচ্ছা এই লোকটা সামনাসামনি এরকম গালি দিচ্ছে, যে দেখুক। এটা বলছে সেটা বলতেছে, অথচ এই লোকটা এই পরিমাণ কষ্ট করে উঠে আসছে। এবং এটা প্রতিটা স্টুডেন্ট যারা দেখতেছো তাদের কে আমি একটা খুব সহজ কথা বলতে চাই যে ভাই আসলে আমরা না অনেকে অনেক প্রিভিলেজ নিয়ে বড় হয়েছি। অনলাইনে পড়ানোর সময় আমি একটা জিনিস খেয়াল করছি এবং অনেকে বলে অনলাইনে পড়াশোনা নষ্ট হয়ে গেছে, অনলাইনের কারণে এডুকেশন নষ্ট হয়ে যাচ্ছে। অনলাইনের কারণে অপু ভাইয়ের মতো অনেক স্টুডেন্ট এখন আসলে সুযোগটা পায় যে না আমি একদম। কম্পিট করতে পারবো। এই জিনিসটা আগে ছিল না। আগে জাস্ট একটা ছেলে ঢাকায় বড় হইছে, একটা পার্টিকুলার পরিবারে বড় হইছে বলে ও যোজন আগায় থাকতো। না, এখন আমরা যদি এখন একটা জিনিস কম্পিটিশন কিন্তু বুঝতে চলে পারি আসছে। যে পরিশ্রমী, ওরা আসলে এখন পড়াশোনা করতে টাকাও লাগে না। না টাকাও লাগে না। চেষ্টা করলেই চেষ্টা হয়। করলেই হয়। ওকে জাস্ট আমাকে গাইড বলতে করে হবে দিবে। আমি পড়তে চাই। হ্যাঁ, আমি পড়তে চাই। এই জিনিসটা আমার আগে আগ্রহ আছে, ছিল এটা না। আগে ছিল না এটা। এখন অনলাইন আসার কারণে আসলেই ভাই মানে সুযোগটা বাড়ছে। বাস। সবার জন্য এডুকেশনটা ডেমোক্রেটাইজ হইছে অনেকটাই এবং এইটা মানে হচ্ছে যে একটা বড় ধরনের ব্লেসিং। আমরা যতই বলি পড়াশোনা গোল্লায় গেছে, তবে স্টুডেন্ট একটা পারে জিনিস না, তোমাকে আমি বলে এটা দেই অবশ্যই আছে। পডকাস্টের শেষে, যে আমি অনলাইন অফলাইন দুটাতে একদম সম্পূর্ণ ভিন্ন। আমি আচ্ছা। কেউ মিলাইতে পারব না। ট্রু। কোনদিন পারতেও দিব না। মানে দেখবা যে কখনো একটা স্টুডেন্ট বলতে পারবে না ভাইয়াকে অনলাইনে যেরকম দেখছে অফলাইনে একই রকম। ইম্পসিবল। আমি এই জিনিসটার ভিউ পার্সপেক্টিভ সবসময় আলাদা রাখি। যাক মাশাআল্লাহ। মানে এখন এটার আলাদা রাখার কারণও আছে। কারণ হলো যে আহ নেগেটিভলি বলি, সেটা হলো হুম, যে এই অনলাইন আসার পরে উপকারের চেয়ে কিছু ক্ষতিও হইছে। হুম। যেমন আমরা যে লেভেলে একটা টিচারকে সম্মান করতাম, এখন করে না। এখন করে না স্টুডেন্টরা। আমার টিচারদের পাশে আমি কখনো এভাবে বসে কথা বলতে পারব না। না, ইম্পসিবল, কখনোই না। আমি কখনো পারব না। না, আমি সবসময় নিচে বসে তারপর কথা বলতে হবে। ও সম্মানটাই ওটাই ওরকম। সম্মানের জন্য। আমি সোজা হয়ে দাঁড়ায় থাকব, নড়তে পারব না। হুম, এই হিসাব আমাদের এন্ড থেকে এরকমই ছিল। এখন একটা স্টুডেন্ট একটা টিচারকে যা ইচ্ছা তাই বলতে পারে। আসলে স্টুডেন্ট আসলে টিচারকে সার্ভিস প্রোভাইডার ভাবে। হ্যাঁ, সার্ভিস প্রোভাইডার ভাবে। এই জিনিসটা আমার এখানেই, আমি একদিন পোস্ট দিছিলাম কয়েকদিন আগে, মাস ২ এক আগে, যে আমি এখনো এই স্ট্রিক্টনেস টা রাখছি। সে তোমার কয়েকজন পছন্দ করো না করো ফ্যাক্ট না আমার। হুম, আমার স্টুডেন্ট কমলো ফ্যাক্ট না। হুম। কিন্তু তোমার
তুমি যখন আমার স্টুডেন্ট, তোমার এটা মাথায় রাখতে হবে যে আমি তোমার টিচার। হুম। কোন, কোন ক্ষেত্রে তোমার ফ্রেন্ড হতে পারবো আর কোন, কোন ক্ষেত্রে হতে পারবো না এটা তোমার জানা এই উচিত। বাউন্ডারি সেট করতে এই হবে। বাউন্ডারি আমি সেট করা আছে। এই কারণে ওই যে তুমি বললা না যে আমার তো 24 ঘন্টায় মেসেজে রিপ্লাই দিতে হবে, আমার 24 ঘন্টা লাগে না। কারণ ও বুঝেই দেয়, ওর মাথায় ওটা সেট হইছে যে ভাইয়াকে এই প্রশ্নটা করা যাবে। এই ফালতু আর স্ট্রিক্টনেসটা করা যাবে। এই স্ট্রিক্টনেসটা হচ্ছে আনা লাগবে। হ্যাঁ, এই স্ট্রিক্টনেসটা একমাত্র আমি মনে করি আমিই রাখছি এখন বর্তমানে। যে পরিবেশ এখন অনলাইনে সবই জানো। এখন আমি চেষ্টা করে যাচ্ছি যতদিন পারি থাকবো। এইজন্যই বলছি যে আমি অনলাইনে কেমন অফলাইনে কেমন সেটা আসলে কেউ বুঝতে পারবে না। বুঝতে পারবে না। ইটস ইম্পসিবল। বুঝতে দিবও না। হুম। এই হলো আমার মেইন কথাটা। যাক, আমরা আশা করি আপনাদের সবার হচ্ছে এই পডকাস্টটা অনেক ভালো লেগেছে। অপু ভাইয়ের কাছ থেকে আমরা তার জীবনের গল্প শুনলাম, অনুপ্রেরণার গল্প শুনলাম, বাংলাদেশের মেডিকেল সেক্টরের ব্যাপারে জানলাম, মেডিএইমের গল্প শুনলাম এবং আপনি কিভাবে উদ্যোক্তা হবেন সেটার ব্যাপারে আমরা জানলাম। আপনারা যদি এরকম আরো পডকাস্ট দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। কাকে গেস্ট হিসেবে নিয়ে আসলে ভালো হয় সেটা অবশ্যই জানাতে পারেন। আমার তো গেস্টের লিস্ট অনেক বড়। তারপর আপনাদের সাজেশন পেলে আমি অবশ্যই তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। এবং সর্বশেষ অবশ্যই যেহেতু পডকাস্টটা প্রতিবারই হচ্ছে স্মার্ট সহায় স্পন্সর করে, তারা এটাকে বাস্তবায়ন করে। সো স্মার্ট সহায়কে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই স্মার্ট সহায় অ্যাপটা ডাউনলোড করতে পারো। ইনফ্যাক্ট আমাদের সামনে যে স্লগ ওভার কোর্স নামবে সেটা আমাদের এক্সাম পার্টনারও কিন্তু স্মার্ট সহায়, এবং স্মার্ট সহায় হচ্ছে যে চেষ্টা করছে বাংলাদেশে একটা রেভলিউশনারি প্রোডাক্ট আনতে। সো অবশ্যই তোমরা অ্যাপটা ডাউনলোড করো। অলরেডি আমি অনেক পজিটিভ রিভিউ পেয়েছি, তোমরা আমার ভিডিওগুলো থেকে দেখেছো। অ্যাপটা ডাউনলোড করে তোমরা দেখো, রিভিউ দাও। আপাতত সবকিছুই ফ্রিতে আছে। পেইডে যেতে আমাদের আরো সময় লাগবে। আমরা আগে চাই সবার কাছে ছড়াক। এবং অপু ভাই, আপনার যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে শেষ কিছু বলার থাকে যে আসলে তাদের উদ্দেশ্যে যে কি করলে তারা জীবনে একটু হলে আগাতে পারে। নাম্বার 1 জীবনে ভালো মানুষ হবা। তোমার ক্ষতি কেউ করতেছে জেনেও তার যদি উপকার করতে পারো এটা অনেক ভালো দিক। মানে শিক্ষিত হইতে পারে সবাই কিন্তু মানুষ কয়জন হয়? এটা একটা ফ্যাক্ট। True. তো মনে রাখবা যে তোমার যদি কোনোদিন টাকা পয়সাও হয়, হয়তো কারো রিজিক তোমার মাধ্যমে আল্লাহ দিছে। এই জিনিসটা তোমার রাখতে হবে। ২ নাম্বার, আসলে পড়াশোনা ছাড়া বাংলাদেশে এখন স্টেবল হওয়ার কোনো উপায় নাই। সত্য। তুমি যাই করো না কেন, তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। আম ক্যারিয়ার সব জায়গাতেই এখন একটু কঠিন। কিন্তু সেই কঠিনের মধ্যেও প্রতিযোগিতামূলক বাজারে তোমাকে টিকে থাকতে হবে। মানে তোমার বাবার ধরো অনেক টাকা, তাহলে তুমি প্রিভিলেজ পাচ্ছ। কিন্তু তুমি ধরো মিডল ক্লাস ফ্যামিলির যদি হও, তাহলে তোমার পড়াশোনা করতে হবে। মিডল ক্লাস, লোয়ার ক্লাস যাই বলো না কেন। হুম। এখন আপার ক্লাস আসলে খুব বেশিও নাই। আপার ক্লাস বলা হয় যে জিনিসপত্রের দাম, আপার ক্লাস বলতে আসলে কিছু না। হাইপার আপার ক্লাস একটা আছে। হাইপার আপার ক্লাস। ওরা বাদে আসলে সবাই এখন ওরা পড়তে বাদে আছে। সবারই এখন আসলে পড়াশোনাতে করতে হবে। সবার যে ডাক্তার হইতে হবে, সবার যে ইঞ্জিনিয়ার হইতে হবে এটা না। যেকোনো কিছুই দরকার। আমাদের প্রতিটা সবকিছুই মানুষ দরকার। দরকার। এবং আমি একটা কথা সবসময় বলি, তুমি যে সেক্টরেই যাবা সেইখানের বেস্ট হবা। হুম। তুমি ভালো করবা। এটাই। কোনো কথা না। কোনো ওর উপর কিছু তুমি নেই। যে সেক্টরেই যাবা তুমি ওখানের বেস্টটা দাও। তোমার বেস্টটা দাও, তুমি বেস্ট হও। তোমার ক্যারিয়ার সুন্দর করে গড়ে যাবে। তো সবার জন্য দোয়া থাকবে, আমার জন্যও দোয়া করবা। আ তোমরা যাতে অনেক বড় হও, হ্যাঁ? তোমরা যাতে দেশের উপকারে আসো, এই কামনাই থাকবে। যাক, আমি ভাই সবসময় পডকাস্টের শেষে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যেহেতু আমি সবাইকে প্রশ্ন করি, আমি সবাই জন্য আমি আমার গেস্টকে একটা সুযোগ দিই যে আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন, যে আমি সারাক্ষণ আপনাকে বিরক্ত করছি, আপনি আমাকে বিরক্ত করতে পারেন। কোনো তোমার মতো সমস্যা এত সুন্দর আর স্মার্ট কিভাবে হবে? নেই। ভাই এটা তো কি আমার প্রশ্ন এটাই। আসলে এই যে চেহারা থাকলে অনলাইনে আরো আগায় যেতাম রে ভাই। এই তো পিছায় আছি। এই যে মানুষ বলে কালো, আমি তো তাও ব্যাকআপ দেই, যেমন উজ্জ্বল শ্যামলা। কিন্তু আসলে কি তো জানি না। এই প্রশ্ন উত্তর এবার আহ, দাও তো দাও। উত্তর হচ্ছে উত্তর হচ্ছে এমনি আটকাইছে দিয়ে। প্রশ্নের উত্তর হচ্ছে ভাই, যদি সত্যি কথা বলি আমি আসলে নিজেকে অনেক মেনটেন করার চেষ্টা করি। এটা একদম সত্য, এটা আপনি নিজেও জানেন। এখন আমার দ্বারা এটা আরো সম্ভব না, কারণ আমার বয়স হয়ে গেছে। আমি প্রচুর ডায়েট মেনটেন করি, এটা আপনি নিজেও জানেন। আপনার অফিসে যখন আমি লাইভ নিতে গেছিলাম, বাবা, কিছু তো খাওয়াইতে আপনারা পারি সবাই কোকা কোলা খাইছেন, আমি ডিম খাইছি। কিছু তো খাওয়াইতেই পারি নাই। সেইটা আর হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি একটা সময় অনেক মোটা ছিলাম, বুঝছেন? যখন আমি ভার্সিটিতে উঠি আর কি ফার্স্ট, তখন আমার ওজন ছিল 96 কেজি। আমি নিজেই বলতাম যে আমাকে দূর থেকে দেখলে মনে হয় একটা ড্রাম গড়ায় গড়ায় আসতেছে। সো আমি এখান থেকে উইদিন 6 মান্থস না, 78 এ চলে obesity আসি। খুব খারাপ। ওবেসিটি খুবই করতে খারাপ। পারছো, সো অনেক ভালো। দ্য মোমেন্ট ভাই আসলে হচ্ছে যে আমার মানে আমি ফিট হইছি,
আমি যখন মানুষের কাছে অ্যাটেনশনটা পাইছি, সেটা মেল হোক, ফিমেল হোক, 2 অ্যাটেনশনই। জানি। সো তখন হচ্ছে যে অটোমেটিক্যালি আই স্টার্টেড ফিলিং যে না মানে এটা একটা ভালো জিনিস। এবং মেইনটেইন করা আমি উচিত। ভাই এটা অন ক্যামেরা বলি যে আমি এই পর্যন্ত আল্লাহর রহমতে আমি কখনো 1 পাফ সিগারেট খাই নাই। মানে আমি কোনোদিন সিগারেট আমার ঠোঁটেই লাগাই নাই। আমি কোনোদিন 1 পেগ মদ খাই নাই। আমি যখনই বিদেশেও ঘুরতে গেছি, শ্রীলঙ্কাতে গেছি, থাইল্যান্ডে গেছি। খাইছে আমার আশেপাশের মানুষ। আমি দেখছি। আমি জানি কোনটার দাম কত। খাই নাই। আমার এটা তো জানেন ইউনিভার্সিটিতে মানুষজন একটু হলেও গাঁজা বা উইড এগুলো ট্রাই করে। আমি কখনো ট্রাই করি নাই। এর একটাই কারণ আমার কাছে মনে হইছে যে আমার বডিকে আমি আজীবন পিওর রাখতে চাই। আম এটা আমার কাছে মনে হয় বর্তমানে যদি আমি বাচ্চাদের মধ্যে এটা ছড়াইতে পারি, যে যারা আমাকে ফলো করে যদি তারা এতটুকু ইন্সপায়ার্ড হয়, এটা আমার জন্য একটা বড় পাওয়া। সো আমি আসলে মানে আমার কাছে মনে হবে এই জিনিসগুলো যদি আপনি মেইনটেইন করেন অটোমেটিক্যালি ইউ উইল বি গুড। পারবো না, বয়স হয়ে গেছে। এটা এমনি প্রশ্ন করছে। যাক, থ্যাংক ইউ। আপনারা সবাই পডকাস্টে দেখে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা এপিসোডে।